আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা 2 মিনিট আগেই চলে আসছি। 2 মিনিট আগে চলে আসার বিশেষ কিছু কারণ আছে। এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি, চ্যাপ্টারটাতে আমরা 3টা ভাগ করেছি। প্রথম দিনে আমরা শুধু নগ্নবীজি পড়ব। পরের 2 দিনে আমরা আবৃতবীজি অংশটুকু 2 ভাগে ভাগ করে পড়বো ইনশাল্লাহ। তো এই 2 জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে, আমি একটু বলে রাখি যে তুমি যখন পড়বা এই নগ্নবীজি অংশটুকু, সাইকাস নিয়ে যা বলা আসে এটুকু যদি তুমি পড়তে পারো, তাহলে তোমার মোটামুটি 100% প্রশ্ন কমন পড়বে। আমি নিশ্চয়তা দিচ্ছি না, হ্যাঁ। ইতিহাস বলে সাইকাস থেকেই সবসময় প্রশ্ন হয়, সাইকাস থেকেই সবসময় প্রশ্ন হয়, ইতিহাস বলে। সো সাইকাস অংশটুকুতে কোনো ধরনের গাফিলতি করা যাবে না, এইটা বুঝছো? সাইকাস অংশটুকুতে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। আমি বলে রাখি, সাইকাস থেকে ইউজুয়ালি কি কি পড়তে হয় যেগুলোর জন্য তোমার প্রশ্ন কমন পড়বে। 1 নম্বর হচ্ছে, কেন এটাকে জীবন্ত জীবাশ্ম বলে? পরীক্ষায় আসবে, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? উত্তর কি? সাইকাস। এবং জীবন্ত জীবাশ্ম নিয়ে যদি আরও কিছু থাকে, যেমন গিঙ্কো বিলোবা একটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, গিঙ্কো বিলোবা, ওটা গিঙ্কো ফাইটার মধ্যে পড়ে। ঠিক আছে, আমি দেখাবো আজকে। তো জীবন্ত জীবাশ্ম রিলেটেড যা যা আছে সব পড়তে হবে। এরপর আসবে কোরালয়েড মূল, বুঝছো? কোরালয়েড মূল। তো কোরালয়েড মূল কাদের থাকে, কোরালয়েড মূল কি, কোরালয়েড মূলটা কোন কোন সায়ানোব্যাকটেরিয়ার কারণে হয়, এইটা কিন্তু আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাস ওই যে আছে না বলা হয়ে থাকে সাইকাস স্পোরোফাইট, পাতা হচ্ছে পক্ষল যৌগিক, কচি পাতা ভার্নেশন সার্সিনেট, আছে না এরকম? এইরকম বিষয়গুলা এইরকম বিষয়গুলো তোমাদের পড়ে ফেলতে হবে। আর কি পড়তে হবে? সাইকাসের শুক্রাণু সম্পর্কে ধারণা রাখতে হবে। এটাই যে উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে, জীবকুলের মধ্যে সবচেয়ে, উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু, এইটাতে ফ্লাজেলা আছে কিনা, দেখতে লাঠিমের মতো কিনা, এই জিনিসগুলো পড়তে হবে। সো সাইকাসটা 100% সাইকাস থেকে মনে রাখবা। শুধু এমসিকিউ না, রিটেনটাও আসতে পারে। ওকে, তাহলে এমসিকিউ এবং রিটেন আমরা মোটামুটি এটার মধ্যে কমন পাবো। তারপরে আমরা সব কিছু পড়বো। বলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা? সবাই শুনতে পাচ্ছ কিনা? সবাই চলে আসছো? কোনো দেরি হয় নাই, আমরা জাস্ট ক্লাস শুরু করতেছি এখন, কোনো দেরি হয় নাই, ক্লাস কেবল শুরু করছি। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে চলে আসি নগ্নবীজি। ওকে, প্রথমে বলি, দেখো তো, বলে না যে বিদেশি একটা প্রাণীর বীজ দেওয়া হয়েছে দেশি একটা প্রাণীকে, ফলে একটা সংকর জীব তৈরি হয়েছে, বলে না? তার মানে দেখো ভালো করে, স্পার্ম মানে কিন্তু আর একটা হচ্ছে বীজ। তো বাসায় যদি ছাগল গরু থাকে, যখন তাদের প্রজনন মৌসুম আসে, তখন বলা হয় যে ছাগল গরুটাকে নিয়ে একটু আমরা ওই অ্যানিম্যাল সেন্টারে যাব, সেখানে ওখানে বীজ দেওয়া হয়। তাহলে প্রিয় স্টুডেন্ট মনে রাখবা, স্পার্ম মানে বীজ। তাহলে বলো তো, স্ববীজী টার্মটার নাম কি বলা হয়? স্পার্মাটো ফাইটা। ফাইটা মানে কিন্তু ফাইট বা উদ্ভিদ। তাহলে বলো তো, বীজযুক্ত উদ্ভিদ বা স্ববীজ উদ্ভিদ না? ঠিক কিনা? তাহলে বীজযুক্ত কারা কারা মনে রাখবা? নগ্নবীজি নামের সাথে বীজি আছে না? আবৃতবীজি নামের সাথে বীজি আছে না? আছে কি না? তাহলে এরা দুইজনে স্পার্মাটো ফাইটা। দুইজনে কি? দুইজনে স্পার্মাটো ফাইটা। ঠিক আছে? আচ্ছা, কেন নগ্নবীজি বলে? এখানটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেন নগ্নবীজি বলে? দেখো, নাম দেখো তো, বীজটা নগ্ন থাকে, তাহলে বলবা নগ্নবীজি বলার কারণে হচ্ছে বীজ নগ্ন থাকে। বলো তো, বীজ কোথা থেকে আসে? বীজ কোথা থেকে আসে? উদ্ভিদের যে ডিম্বকটা আছে না, ডিম্বক থেকে বীজ আসে। তার মানে কি, ডিম্বক নগ্ন ছিল, ঠিক না? ডিম্বক যদি নগ্ন থাকে তাহলে বীজটা নগ্ন থাকবে। আর বীজ যদি নগ্ন থাকে, সেই উদ্ভিদকে আমরা কি বলবো? নগ্নবীজি। এই মনে থাকবে এটা, মনে থাকবে এটা। তাহলে এইভাবে মনে করি, ডিব্বা, ডিপ
বাহ, ডিম্বক নগ্ন তাই বীজ নগ্ন, ডিম্বক নগ্ন তাই বীজ নগ্ন, এই জন্য এই উদ্ভিদগুলোকে বলা হয় নগ্ন বীজি। বন্ধুরা মনে থাকবে। আবার যদি বলো তো আবৃত বীজিদের ক্ষেত্রে কেন নগ্ন বীজি না বলে আবৃত বীজি বলছে? খুবই সহজ, ওদের ডিব্বা নাই। ওকে, এটা কিন্তু নগ্ন বীজিদের ক্ষেত্রে, আর আবৃত বীজির ক্ষেত্রে এটা যে ডিম্বক নগ্ন নাই তাই বীজটাও নগ্ন নাই, ডিম্বক নগ্ন নাই তাই বীজটাও নগ্ন নাই। তাহলে ডিব্বা আছে ডিব্বা নাই, এতটুকু মনে থাকবে। ডিব্বা আছে ডিব্বা নাই, ডিম্বক নগ্ন তাই বীজ নগ্ন, ডিম্বক নগ্ন নাই তাই বীজ নগ্ন নাই। রাইট? আচ্ছা, প্রশ্ন হলো তাহলে ডিম্বকটা যদি নগ্ন না থাকে তাহলে কি দ্বারা আবৃত আছে, এইটা প্রশ্ন। তাহলে আমরা লিখব ডিম্বক ইউজুয়ালি গর্ভাশয় দ্বারা আবৃত থাকে। আবৃত থাকে, এই যে দেখো, ভালো করে দেখো, এটা যদি একটা ডিম্বক হয়, হ্যাঁ, এটা যদি একটা ডিম্বক হয় তো ইউজুয়ালি এটা গর্ভাশয়, এইটা গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, গর্ভমুণ্ড না এটা? তাহলে বলো তো দিস ইজ ডিম্বক, গর্ভাশয় দ্বারা আবৃত, তাহলে ডিম্বকটা কি নগ্ন আছে? নাই। তাহলে বীজটা কি আবৃত থাকবে না? কমপ্লেক্স লাগতেছে নাকি তোমাদের কাছে? আমি আরো সহজ করে বলি, নগ্ন বীজিতে অ্যাকচুয়ালি এইটাই ছিল না, তাহলে ডিম্বকটা নগ্ন ছিল। তাহলে আমি এখন একটা প্রশ্ন করি, দেখি প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। এইটা একটা ছবি, এইটা একটা ছবি, ভালো করে দেখো, আমি একটু সময় নিচ্ছি এখানে, এর কারণ হলো এটার নাম গর্ভাশয়, এটা ডিম্বক, এটা ডিম্বক, ঠিক আছে? তাহলে ডিম্বক থেকে আসে বীজ, ডিম্বকের উপরে কিছু নাই, তাহলে বীজের উপরেও কিছু নাই। ডিম্বকের উপরে গর্ভাশয় আছে, তাই বীজের উপরেও কিছু একটা আছে, এটার নাম কি বলতো? ফল। ঠিক আছে, ডিম বীজে পরিণত হয়, তাহলে গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এই প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, নগ্ন বীজিতে কি নাই? নগ্ন বীজিতে কি নাই বলো? এখানে কি নাই বলো? প্রশ্নের উত্তর দাও, নগ্ন বীজিতে কি নাই? এই উপরেরটা, উপরের, এই যে এখান থেকে দেখো, বলো। একেবারে গুলি করবো সবটিকে, এখানে দেখাইছি আমি, আর ওরা নিচের প্রশ্নের উত্তর দিতেছে। নগ্ন বীজিতে গর্ভাশয় নাই, তাহলে বীজের উপরে ফল নাই। আবৃত বীজিতে গর্ভাশয় আছে, তাই বীজের উপরে ফল আছে। এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু না, একটা স্ক্রিনশট নাও দ্রুত। এই এক স্ক্রিনশট তোমাকে পরীক্ষার হলে একটা এমসিকিউ এনে দেবে। স্ক্রিনশট নিছ? ডান? ডান? ভেরি গুড। প্রিয় স্টুডেন্ট, এখানে চলে আসি আমরা, জিমনোস্পার্ম শব্দটি কিভাবে আমাদের হলো। তো জিমনোস্পার্ম শব্দটা থিওফ্রাস্টাসের কথা বলা আছে, তাহলে লেখক থাকবে, লেখকের নামটা জানতে হবে, পরীক্ষা আসছিল, এবং বইটার নাম জানতে হবে। এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিমনোস্পার্ম শব্দটা কোন বইতে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করছেন, এটা পড়ে নিতে পারবা। এই যে এইটা, এই একটা স্লাইড পড়লে পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যায়, শুধু একটা স্লাইড, তাহলে পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। তোমরা কি সব প্রিপেয়ার্ড যে এই স্লাইডের জার্নিটা আমরা করব, পুরো চ্যাপ্টারের জার্নি হয়ে যাবে এটা? বলো, আর ইউ প্রিপেয়ার্ড? রেডি? রেডি? ওকে, তাহলে দেখো এবার শোনো, যত কষ্টই হোক এই স্লাইড ছাড়বা না যতক্ষণ আমি স্লাইড শেষ করি না, যত কষ্টই হোক, তাহলে দেখবা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার সময় দেখবা খুবই সহজ লাগতেছে। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, আলটিমেটলি এগুলো সাইকাসেরও বৈশিষ্ট্য, ঠিক আছে? সহজ সহজগুলো আমরা আগে পড়বো। শোনো, আমি এক্সপ্লেইন করব যাতে তোমার মনে থাকে। এই বলো তো, এই নগ্নবীজি উদ্ভিদটারে দেখা মনে হইতেছে না কিছুটা নারকেল গাছ, এখানে ছবিটা যদিও দেখা যাচ্ছে না, নারকেল গাছ কিংবা সুপারি গাছ কিংবা তাল গাছের মতো কিছুটা মনে হচ্ছে কিনা? নারকেল, সুপারি কিংবা তাল গাছ মনে হচ্ছে কিনা? এবার বলো তো, নারকেল গাছের উপরে কি কাটা কাটা থাকে না?
পাতা ছিল, পাতা খসে গেছে, এখন ক্ষত চিহ্নটা আছে, আছে কি না? তাহলে এটা সহজ, যেটা একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। এটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু সামহাও নগ্নবীজিতে আছে। এই যে দেখো শব্দটার দিকে পরীক্ষায় আসবে, নগ্নবীজী উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটি? তাহলে বলবো আচ্ছা, তাল গাছ, সুপারি গাছ এবং নারকেল গাছে যেটা ছিল ওটা তো আবৃতবীজী, কিন্তু এদেরও থাকতেছে, তার মানে এটা ভিন্নধর্মী। ঠিক আছে, ডান। আরও সহজ কথায় চলে আসি। এই যে এই জিনিসটা 8 নাম্বারটা মনে রাখবা, নগ্নবীজিতে ফুল হয় না, ফুল নাই। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা, ফুল তেরি নগ্নবীজী উদ্ভিদে কোনো ফুল হয় না। তাহলে বলো তো নগ্নবীজী উদ্ভিদগুলা পুষ্পক নাকি অপুষ্পক? বলো তো, ধীরে 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 আমরা এই স্লাইডটা শেষ করো। পুষ্পক নাকি অপুষ্পক? ইয়েস, অপুষ্পক। তোমরা একটা ছোট্ট কনসেপ্ট দেখো তো, এই যে নগ্নবীজী উদ্ভিদের ডিম, তোমরা এর দিকে দেখো, এর উপরে যদি এইরকম গর্ভাশয় থাকতো, গর্ভাশয়টা উপরে যাইতো, তারপরে এদিকে পাপড়ি টাপড়ি থাকতো, থাকতো কি না? তাহলে মনে হয়তো ফুল আছে, আছে নাকি মোহেব? তো কিছু যেহেতু নাই, তাহলে আলটিমেটলি নগ্নবীজী উদ্ভিদ দেখো ফুলটা আছে, ফুলটা গায়েব হয়ে গেল না, গেল কিনা? তাহলে নগ্নবীজী উদ্ভিদে নগ্নবীজী উদ্ভিদে ফুল নাই। দেখো যদি ফুল না হয় তাহলে নগ্নবীজী অপুষ্পক। ফুল যদি না হয় তাহলে বলো তো মধু বা নেকটার থাকে? মধু, নেকটার বা হচ্ছে রং থাকে, পাপড়ি রঙিন হয়, ফুল নাই, তাহলে এগুলো থাকবে? তাইলে তোমরা আমাকে বলো তো কোনো পতঙ্গ আসবে? পতঙ্গর কিসের লোভ? পতঙ্গ আসবে এখানে? পতঙ্গ আসবে না। যদি পতঙ্গ না আসে তাহলে এই উদ্ভিদগুলোকে পুরোপুরি বাতাসের উপর নির্ভর করতে হবে না? তাহলে বাতাস তাদের পরাগায়ন ঘটাবে। তাহলে তোমরা আমাকে বলো তো পতঙ্গ গিয়ে পরাগায়ন ঘটাচ্ছে আর বাতাস গিয়ে পরাগায়ন ঘটাচ্ছে, তাহলে পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কার বেশি? বলো, ছড়িয়ে পড়ার সম্ভাবনা কার বেশি, নগ্নবীজির নাকি আবৃতবীজির? বলো। আবৃতবীজির। কেন আমি তোমাকে বলি, তোমরা তো মাথা খাটাও না হুটহাট করে, আচ্ছা বাতাস, আরে পাগলা, বাতাস হইল, কিন্তু বাতাসকে কি তুমি ঠিক করতে পারবা? ওই যে ওখানে একটা স্ত্রী ফুল আছে, এখান থেকে উড়াই ওখানে নিয়ে যাও, পসিবল? তাহলে বাতাসের উপর নির্ভর করে লাভ আছে? নাই। বাট আবৃতবীজিতে যেহেতু ফুল আছে, পতঙ্গ যায় এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন হতে থাকে হতে থাকে হতে থাকে। বুঝছো তোমরা এটা? তাহলে আবৃতবীজিগুলা পৃথিবীতে ছড়াবে। নগ্নবীজি যেহেতু ফুল নাই, রং নাই, মধু নাই, পতঙ্গ আসে না, এই জন্য সহজে ছড়ায় না। তাহলে কারা সহজে বিলুপ্ত হবে? কারা সহজে বিলুপ্ত হবে, নগ্নবীজি না আবৃতবীজি? যার ফুল নাই সে বিলুপ্ত হবে। দেখছো কেন বিলুপ্ত হয়ে গেছে এরা? আচ্ছা, আবার চলে আসো উপরে। এই যে এটা 4 নাম্বারটা, তোমরাই আমাকে বলো তো, ধরা যাক এটা হচ্ছে ডিম, এটা আছে ধরা যাক শুক্রাণু, ঠিক আছে? বাতাস উঠছে, তাহলে শুক্রাণুটা সরাসরি এখানে আসবে না? এই রন্ধ্র, এখানে ছিদ্র আছে, ছিদ্রতে এসে পড়বে না? পড়ে ভেতরে ঢুকবে কিনা? সিম্পল তো। যেহেতু বাতাসের উপর নির্ভর করে, যদি কোনো কারণে এটা শুক্রাণুটা উড়ে গিয়ে পড়ে ওখানে, তাহলে সরাসরি ছিদ্রপথে নিজে ঢুকে যাবে। ওর আর কোনো কি নাই, আর কোনো কমপ্লেক্সিটি নাই, সিম্পল। যে সরাসরি ডিম্বকে এসে পতিত হয়, ডিম্বকে ছিদ্রপথে প্রবেশ করে। ঠিক আছে মুহিব? এখন প্রশ্ন হলো, শুক্রাণুটা যে একে দেখতে পাচ্ছে, তাহলে প্রশ্ন হলো যে এই ডিম্বকগুলো কোথায়? এই যে দেখো ছবিটার দিকে দেখো, এই যে দেখছো এটা একটা পাতা, এই ধরা যাক এটা একটা পাতা, দেখছো? এই পাতার পাশে এই যে দেখো উন্মুক্ত অবস্থায়, এই যে দেখো উন্মুক্ত অবস্থায়, এই যে দেখো উন্মুক্ত অবস্থায়, এই যে দেখো ছিদ্র, এই দেখো ছিদ্র, এই দেখো ছিদ্র। তাহলে তোমরা আমাকে বলো তো যে মেগা স্পোরোফিলে এইটা ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, কথাটি সত্য না মিথ্যা? দিস ইজ ডিম্বক, এই পুরো জিনিসটার নাম মেগা স্পোরোফিল, তার কিনারে আছে নগ্ন অবস্থায়, তাই না? খোলামেলা অবস্থায় আছে। তাহলে শুক্রাণুটা কি উড়ে এসে এখানে পড়বে না? পড়ে সরাসরি ভেতরে যাবে না?
যাবে কি না? প্রিয় স্টুডেন্ট, এখন তোমাদের আমি দুইটা কনসেপ্ট দিচ্ছি, দরকার আছে একটু পরে। মেগা স্পোর, মাইক্রো স্পোর। এই বলো, মেগা সাইজটা, মেগা মানে বড়, তার মানে কি ডিম্বাণুর কথা বোঝাচ্ছে না মুহিম? ডিম্বাণু বোঝাচ্ছে কিনা? মাইক্রো মানে ছোট, তাহলে শুক্রাণু বোঝাচ্ছে কিনা? তাহলে এবার বুঝছো কখন মেগা স্পোর বলে, কখন মাইক্রো স্পোর বলে। মেগা স্পোর মানে কি? ডিম্বাণু। মাইক্রো স্পোর মানে কি? শুক্রাণু। ডান ডান। আচ্ছা, ডিম্বাণুটা, এই যে একটা ডিম্বাণু, ভালো করে খেয়াল করো, এটা যার মধ্যে থাকে তার নাম ডিম্বক, ইট ইজ ডিম্বক। ঠিক আছে? তাহলে এই যে এটা আরেকটা ডিম্বক, তার মধ্যে এই যে ডিম্বাণু, এটা আরেকটা ডিম্বক, এই যে দেখো ডিম্বাণু। ঠিক আছে মুহিব? এখন এই যে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এটা ডিম্বক, ভেতরে ডিম্বাণু, ডিম্বক ডিম্বাণু, ডিম্বক ডিম্বাণু, এগুলোর নাম কি? মেগা স্পোর না? স্পোর। এইটার নাম কি বলো তো? টিপের পাতা না? তোমার বাসায় যদি তোমরা যদি মাথায় টিপ দাও, তাহলে এরকম টিপ থাকে না একটার পর একটা, এই জিনিসটার নাম কি? এটার নাম টিপ, এটার নাম টিপের পাতা, ঠিক কি না? তাহলে এটার নাম মেগা স্পোর, আর মেগা স্পোরগুলো যেহেতু এই জায়গায় থাকতেছে, তাহলে এইটার নাম কি? মেগা স্পোরের পাতা। মেগা স্পোর এর পাতা। তোমরা কি জানো পাতা মানে হচ্ছে ফিল? তাহলে বলো তো এই জিনিসটাকে কি আমরা মেগা স্পোরোফিল বলতে পারি না? মেগা স্পোরোফিল। দেখো, দিজ আর মেগা স্পোর। মেগা স্পোরগুলো এই জিনিসটাতে থাকে, এটা অনেকটাই টিপের পাতার মতো, ধারকের মতো, ধারকের মতো। তাহলে এটার নাম কি? মেগা স্পোরোফিল। এই তোমরা বুঝছো কি না? বুঝছো কি না? ডান। তাহলে বলো, আমি যদি এখন প্রশ্ন করি মেগা স্পোর মানে কি? ডিম্বাণু। মেগা স্পোরোফিল মানে কি? ডিম্বাণুগুলা যেখানে থাকে, ডিম্বাণুগুলা বা মেগাস্পোরগুলো যেখানে থাকে। বুঝছো? বুঝছো কি না? আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখে, তোমরা একটু ভালো করে খেয়াল করো সবাই। এই যে এগুলার ভেতরে এই যে শুক্রাণু, বুঝছো? এই যে ছোট 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 শুক্রাণু, দেখছো? ভালো করে দেখো, এই যে এগুলোর নাম হচ্ছে শুক্রাণু, ছোট ছোট গুলা, হলুদ গুলা। তাহলে এটার নাম আমরা কি দিতে পারি মুহিম? মাইক্রো স্পোর। ঠিক আছে? মাইক্রো স্পোর গুলা, ছোট ছোট জিনিসগুলা একসাথে এই যে পুরো জিনিসটাতে আছে, এই যে দেখো এই জায়গায়। তাহলে এই পুরা জিনিসটার নাম কি? এই পুরা জিনিসটার নাম কি মুহিম? এটার নাম হচ্ছে সোরাস। কি নাম? সোরাস। সোরাস মানে হচ্ছে পুঞ্জ, যেখানে দলা হয়ে থাকে সেই জায়গাটার নাম পুঞ্জ। এই বলো, সোরাস মানে কি? ক্লাস্টার। সোরাস মানে কি? একটা পিণ্ড যেখানে অনেকগুলো জিনিস থাকে। তাহলে বলো, এখানে ছোট ছোট অনেক শুক্রাণু আছে না? এই যেগুলো শুক্রাণু, এই যেগুলো অনেক শুক্রাণু যে জায়গায় থাকবে সেটার নাম কি? সোরাস। আচ্ছা, যাই হোক, আশা করছি বুঝতে পারছো যে এখানে মাইক্রোস্পোর বা শুক্রাণু আছে, মাইক্রোস্পোর শুক্রাণু, মাইক্রোস্পোর শুক্রাণু। তাহলে বলো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি বলো? মাইক্রোস্পোর ধারণ করে যে পাতাটা, তার নাম মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল। ডান। তাহলে বলো, নামটা যত বড় হয় ততই পাতাটা বোঝায়, এই পাতাটা বোঝায়। নামটা যত ছোট হয়, মানে মাইক্রোস্পোর, তখনই ছোট মাইক্রোস্পোর, এই যে মেগাস্পোরের কথা বোঝাচ্ছে। বন্ধুরা, তোমরা কি বুঝছো? এখন বলো তো, এই মেগাস্পোর থাকে কিসের মধ্যে? ডিম্বকের মধ্যে। সো এটার নাম কি? ডিম্বক না? তাহলে বলো তো, ডিম্বকগুলো মেগাস্পোরোফিল এই পাতাটার চারপাশে নগ্ন অবস্থায় আছে কিনা? শুক্রাণু এসে সরাসরি ডিম্বকে পড়ে, পড়ে কিনা? নাকি মেগাস্পোরে পড়ে? আগে ডিম্বকে পড়ে, ডিম্বকে ছিদ্র দিয়ে ঢুকে মেগাস্পোরের সাথে যুক্ত হয়। এই ডিম্বকের ছিদ্রটা দিয়ে ঢুকে মেগাস্পোরের সাথে মিলিত হয়। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন পড়ার সময় দেখবা তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। বলো, বুঝছো কি না? বলো।
কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে এবার দেখো তো এই জায়গাটা পড়তে কত মজা লাগে। আসো, পরাগায়ন কালে সরাসরি ডিম্বকে বা ডিম্বকের ছিদ্রটাতে পড়ে। কোনো জায়গায় বলছে ডিম্বাণু ছিদ্রে পড়ে, ডিম্বাণু তো ভেতরে, তাই না? ডিম্বাণু ভেতরে। আচ্ছা, এবার চলো এই জায়গাটা দেখো তো, মেগাস্পোরোফিলে মানে ওই জিনিসটা, দ্যাট ইজ কল মেগাস্পোর। ডিম্বক 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 ডিম্বক, তাই না? গর্ভাশয় আছে? তোমরাই বলো তো আমাকে, এখানে কোনো গর্ভাশয় আছে? মানে এগুলো চারপাশ জুড়ে এইরকম করে কোনো গর্ভাশয় আছে? আছে মুহিব? নাই। তাহলে মেগাস্পোরোফিলে যে ডিম্বক আছে, ডিম্বকের চারপাশে কোনো গর্ভাশয় নাই। তাহলে আমরা এটাও বুঝলাম, 1 2 3 4 আমাদের ডান। বন্ধুরা এবার চলে আসি আমরা এটা, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থা থাকে। আমি কি মাইক্রোস্পোরোফিল বলছি না মেগাস্পোরোফিল বলছি? দেখ এখানে এই বড়টার নাম ডিম্বক, মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় আছে। আরে সব পারতেছি কেন? বেশি পারা ঠিক না মহিম, বেশি পারা ভালো নয়, বেশি বাড়া ঠিক নয়। আচ্ছা বন্ধুরা, এবার আমরা একবার উপরে আসি এইটা। ওকে, 2 বছর যা বোঝো না আজকে বসো। আচ্ছা বলো তো, সাইকাস পাইনাস গাছগুলো কিসের মতো? পাম গাছের মতো বা ছোট নারকেল তাল গাছের মতো, তাই তো? বহুদিন বাঁচে না, বহু বর্ষজীবী, ঠিক আছে না? এটা ঠিক আছে। চিরসবুজ, এটা ঠিক আছে না? নারকেল গাছের কথাই ভাবো, পাম গাছের কথা ভাবো, এতে তো পাতা ঝরে যায় না, শীতকালে পাতা ঝরে না, তাহলে চিরসবুজ এটাও ঠিক আছে কিনা? এবার চলে আসি আমরা স্পোরোফাইট। প্রিয় স্টুডেন্ট, স্পোরোফাইট শব্দের অর্থ হলো তাকে ডিপ্লয়েড হতে হবে এবং বহুকোষী হতে হবে। মূল উদ্ভিদকে ডিপ্লয়েড এবং বহুকোষী, ঠিক আছে? তোমাদের এখন আমি আরেকটা জিনিস দেখাই। কার কার মাথায় চাপ পড়তেছে? কার কার মাথায় চাপ করতেছে? চাপের কাজ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, বুঝছো? যেগুলো চাপ পড়ার কথা সেগুলো শেষ হয়ে গেছে। গেমিটোফাইট স্পোরোফাইট। হোয়াট ইজ গেমিটোফাইট, হোয়াট ইজ স্পোরোফাইট, ঠিক আছে? তাহলে দেখো, স্পোর কথাটা যখনই আসবে তখন আমরা বলবো ডিপ্লয়েডের কথা বোঝাচ্ছে। আর ফাইট মানে কি? উদ্ভিদ না মুহিব? উদ্ভিদ মানে কি বহুকোষী বলা হয় কিনা? বহুকোষী কিনা? বহুকোষী কিনা? আচ্ছা, গেমিট এবং গেমিটোফাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গেমিট মানে এন, কিন্তু গেমিটোফাইট মানে হলো এন, আর ফাইট মানে হলো বহুকোষী। তোমরা কি বুঝছো এটা? যে কোনো একটা জিনিস যদি হ্যাপ্লয়েড হয় এবং বহুকোষী হয় তার নাম গেমিটোফাইট, ডিপ্লয়েড কিন্তু বহুকোষী যদি হয় কি? স্পোরোফাইট। তোমাদের বড় একটা ছবি দেখাই, তোমাদের একটা সিকোয়েন্স দেখাই, সবাই দেখো। ব্যাকটেরিয়া, আরে ব্যাকটেরিয়া তো আদিকোষ, ব্যাকটেরিয়া আলোচনা এখানে আসবে না। শৈবাল ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা বা ব্রায়োফাইট, তারপর হচ্ছে টেরিডোফাইট। এইটা মনে রাখবা সিকোয়েন্সটা। তারপর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, তারপর হলো আবৃতবীজী, ঠিক আছে? তো এই যে দেখো, শৈবাল ছত্রাক থেকে শুরু করে এই ব্রায়োফাইট পর্যন্ত এই উদ্ভিদগুলো সবাই হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। কি উদ্ভিদ? এরা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তুমি কি জানো নিম্ন শ্রেণী বলতে সবসময় হ্যাপ্লয়েড বোঝায়। এরপরের গুলা দেখো মুহিম, এরপরে যেগুলো এখান থেকে এই পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলোকে বলে উচ্চ শ্রেণীর জীব। কি বলা হয়? উচ্চ শ্রেণীর জীব বা উদ্ভিদ। ওকে, আচ্ছা উচ্চ শ্রেণীর বলতে কি বোঝায় বলো তো? এরা সবাই ডিপ্লয়েড উদ্ভিদ, 2N উদ্ভিদ, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো, আমি যদি একটা টেরিডোফাইটার ছবি এরকম তোমাদের দেই, টেরিডোফাইটার একটা ছবি দিলাম এরকম, ঢেকি শাক আর কি?
ভালো করে দেখো, ঢেকি শাক। নগ্নবীজির একটা ছবি দিলাম এরকম, আবৃত বীজের একটা ছবি দিলাম এরকম। তো তোমরা আমাকে বলো তো, এই উদ্ভিদটা, এই উদ্ভিদটা, এই উদ্ভিদটা, এরা কি টুয়েন না মুহিম? এরা কি টুয়েন না? টুয়েন না? টুয়েন না? এই উদ্ভিদের দিকে তাকাও, বহুকোষী কিনা? বহুকোষী কিনা? এর দিকে তাকাও, বহুকোষী কিনা? এই উদ্ভিদটার দিকে তাকাও, বহুকোষী কিনা? তাহলে এই উদ্ভিদ, এই উদ্ভিদ, এই উদ্ভিদ সবাই টুয়েন। এই উদ্ভিদ, এই উদ্ভিদ, এই উদ্ভিদ সবাই বহুকোষী, তাহলে এরা সবাই কি? বলো সবাই কি? সবাই কি? তোমরা কি কনসেপ্টটা বুঝছো? ভাইয়া অনেক ঘুম ধরছে, এমন তো অবস্থায় কি করব? তুমি সবকিছু ছেড়ে ছুড়ে একটু ঘুম দাও, তারপর পড়ালেখা আসো। ক্লিয়ার? স্পোরোফাইট বানান আমি লিখে দিছি, তারপর স্পোরোফাইট বানান ভুল করতেছো কেন তোমরা? PHY। স্পোরোফাইট আমরা তাদেরকেই বলবো তাদের কোষগুলো টুয়েন এবং যারা দেখতে বহুকোষী। এই আম গাছটা কি বহুকোষী না? অনেক কোষ না এখানে? তাহলে এই শর্তটা মিলছে কিনা? আম গাছ যেহেতু উন্নত জীব, তাহলে আম গাছ কি টুয়েন না? আম গাছের সব কোষ, তাহলে টুয়েনও হচ্ছে ওরা, আম গাছটা বহুকোষী। এটাও দেখো টুয়েনও বহুকোষী, এটাও টুয়েনও বহুকোষী, তাই না? টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এই সবগুলো উদ্ভিদ টুয়েন, সবগুলো উদ্ভিদ বহুকোষী। ডান? ডান? স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে ছোট একটা জিনিস। স্পোর মানে ছোট্ট একটা জিনিস। গেমিট মানে ছোট্ট একটা জিনিস বোঝাচ্ছে। গেমিট মানে ছোট্ট একটা শুক্রাণু, স্পোর মানে হচ্ছে উদ্ভিদের শুক্রাণু নির্মাণুকেও স্পোর বলে। তো ওগুলো আলোচনা পরে, এগুলা এই 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 টপিকের বিষয় না, এখানে পড়ার দরকার নেই। আচ্ছা তোমরা এবার বলো তো আমাকে, নগ্নবীজি উদ্ভিদগুলোকে স্পোরোফাইট বলছে, অপরাধ করছে নাকি ঠিকই বলছে? বলো, বলো। ঠিক বলছে না? ঠিক বলছে, ভেরি গুড। অসম রেণুপ্রসূ কথাটার দিকে দেখো মুহিব। হেটারোস্পোরাস বা অসম রেণুপ্রসূ। অসম মানে কি? একটা আকারে বড় হবে, মেগা স্পোর। স্পোরের বাংলা কি? রেণু। তাহলে মেগা স্পোর বা বড় রেণু, আর একটা হলো ছোট রেণু, মাইক্রোস্পোর। তাহলে নগ্নবীজি উদ্ভিদ যদি মেগা স্পোর মাইক্রোস্পোর তৈরি করে, তাহলে আমরা বলতে পারি না নগ্নবীজি উদ্ভিদ অসম আকারের স্পোর জন্ম দেয়, প্রসব করে? বলতে পারি কিনা? বলো দ্রুত, পারি কিনা? সাবাস, শেষ। এই যে দেখো মেগাস্পোর মাইক্রোস্পোর আমি লিখে রাখছি। তাহলে হেটারোস্পোর বা অসম রেণু একই কথা, কারণ এর কিছু স্পোর বড়, ডিম্বাণুগুলা, এর কিছু স্পোর ছোট, শুক্রাণুগুলা। তাহলে এই উদ্ভিদটা কি? বড় স্পোর, ছোট স্পোর বা অসম আকৃতির স্পোর জন্ম দেয়। ডান বন্ধুরা, এটাও শেষ। তাহলে 2, 6, 7, 9 বাকি আছে। এই যে দেখো এইটা, জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। দেখো অসম আকৃতির যৌনক্রম কিন্তু উন্নত বৈশিষ্ট্য, মনে রাখবা। অসম আকৃতির যৌনক্রম মানে কি? উন্নত বৈশিষ্ট্য। আমি তোমাকে বোঝাই, লাগবে সামনে। এই দেখো এরও অসম, এরও অসম আকৃতির যৌনক্রম, এরও অসম আকৃতির যৌনক্রম মানে কি? একটা উদ্ভিদ, আম গাছটার দিকে তাকাও তো। আম গাছটা কি সারা বছর টুয়েন না মুহিব? সারা বছর আম গাছের সব কোষ টুয়েন কিনা? এবং আম গাছ সারা বছর কি বহুকোষী কিনা? বহুকোষী কিনা? তাহলে আমরা বলতে পারি যে এর স্পোরোফাইট টুয়েন প্লাস বহুকোষী মানে কি? স্পোরোফাইট দশা। ধরা যাক বছরে কত বছর? 11 মাস ধরলাম আমরা। কত মাস? 11 মাস। শুধু চিন্তা করো, যখন আমের মুকুল হয়, আমের যখন মুকুল হয়, এখানে কি হ্যাপ্লয়েড মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া শুরু হয় কিনা? বলো, বলো। বছরের একটা সময় গিয়ে, অল্প একটু দিনের জন্য, কথা বলা না কেউ, এইটা বুঝছো কিনা? বছরের ছোট্ট একটা সময় গিয়ে, ছোট্ট একটা সময় গিয়ে তাদের মিওসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া শুরু হয়। ধরা যাক N প্লাস, ধরা গেল বহুকোষী, কিন্তু এটা ঠিক তো? N বছরের ছোট্ট একটা সময় আম গাছে একটা মিওসিস ঘটে প্রজননের উদ্দেশ্যে, মুকুল তৈরির উদ্দেশ্যে। তাহলে ওই সময় কি N হচ্ছে না মিওসিসের মাধ্যমে? তাহলে আমরা বলতেই পারি ওই সময়টার নাম কি? আম গাছের গেমিটোফাইট দশা। তাহলে বলো তো কতদিন হয়? ওইটা মাত্র 1 মাস না?
তাহলে তোমরাই আমাকে বলো তো, এটা যদি আমরা এরকম চক্র করি, এই যে এটা হচ্ছে গেমিটোফাইট, এখান থেকে এই পর্যন্ত স্পোরোফাইট, তাহলে বলো তো সমান হইলো? স্পোরোফাইটের সময় এবং গেমিটোফাইটের সময় সমান হইলো? তাহলে আমরা বলতে পারি না অসম আকৃতির দশা, স্পোরোফাইট এবং গেমিটোফাইট আসতেছে বারবার, কিন্তু এরা অসম আকৃতির কিনা, এইটাকেই বলা হচ্ছে অসম আকৃতির যৌনুক্রম। অসম আকৃতির যৌনুক্রম মনে থাকবে। তাহলে বলো তো, এটা কি উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য না অসম আকৃতির যৌনুক্রম? বলো তো, এই যে দেখো তো এগুলো উচ্চ শ্রেণীর জীব না, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। তাহলে প্রশ্ন যদি কখনো হয় আবৃতবীজির যৌনুক্রম কেমন, অসম আকৃতির না? উন্নত হলেই অসম, বছরের ছোট্ট একটা সময় শুধু তারা মিওসিস করবে, ঠিক আছে? তাহলে নগ্নবীজিতেও সেম না, টেরিডোফাইটাতেও সেম না। তাহলে তোমরা এই উদ্ভিদগুলো সব পড়ো, দেখবা সব সময় একই কথা লেখা আছে, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, দেখো আমরা পারছি এটা অসম আকৃতির যৌনুক্রম। এখন তোমাদের একটা জিনিস শেখায়, সেটা হলো এই যে এটা মনে রাখার জন্য একটা ট্রিক দেই, তোমরা এইভাবে মনে রাখবা। জাভি নাই, ফিসফাস নাই। ঠিক আছে, জাভি হচ্ছে এই ফুটবলার জাভি আর কি। জাইলামে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। মনে থাকবে, জাভি নাই, ফিসফাস নাই, মনে থাকবে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু আবৃত বীজিতে ঠিকঠাক সব আছে, কিন্তু নগ্ন বীজিতে এটা নাই। এটা মনে রাখবা, এটা জাভি নাই, ফিসফাস নাই, সবসময় পড়ার সময় রিভিশনের সময় এটা পড়বা, জাভি নাই, ফিসফাস নাই। ডান? ওকে ওকে, ঠিক আছে। স্টুডেন্ট, এখন আমরা চলে আসি যে এটা দ্বিনিষেক ঘটে না, শস্য হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে তৈরি হয়। এখন এটা যখন তোমরা হচ্ছে পার্থক্য পড়বা, এটা যদি ব্যাখ্যা করতে চাই অনেক বিশাল হয়ে যায়। তো তোমাদের আমি একটা ছক দিচ্ছি, ছকটা যদি তাকাও তাইলে মনে থাকবে আর কি। নগ্নবীজি, আবৃতবীজি, এবার মনে রাখবা দ্রুত। দ্বিনিষেক নাই, আছে। 2 নম্বর হচ্ছে শস্য, এন হ্যাপ্লয়েড। তাহলে এটা কি হবে বলো তো? নট টু এন, ট্রিপ্লয়েড, ঠিক আছে? এইটা ছোট, এই জন্য আগে ভাগেই কাজ শেষ হয়ে যায়। নিষেকের পূর্বে, নিষেকের পূর্বে শস্য তৈরি হয়, ঠিক আছে? শস্যটা এন যেহেতু ছোট, তেমন কমপ্লেক্সিটি নাই, তাহলে এটা আগে ভাগে তৈরি হয়ে যায়। নিষেক মানে ডিম্বাণু শুক্রাণু মিলন হওয়ার আগেই এটা তৈরি বলে। এটা যেহেতু 3n, তার মানে কমপ্লেক্সিটি আছে, শুক্রাণু ডিম্বাণু মিলন হয় তারপরে তৈরি হয়, ঠিক আছে? নিষেকের পরে। তাহলে এই জায়গায় এই কয়েকটা টার্ম মনে রাখা খুব জরুরি। নিষেকের পরে 3n, দ্বিনিষেক আছে, ঠিক আছে? ওকে ওকে, ডান? বন্ধুরা, এখন লাস্ট একটা জিনিস আছে, সেটা হলো 2 নাম্বারটা। 2 নাম্বারটা হ্যাঁ, মাইক্রোস্পোরোফিল। বলো তো মাইক্রোস্পোরোফিল বলতে কি বোঝাচ্ছে? শুক্রাণুর পাতা নাকি ডিম্বাণুর পাতা? সবাই বলো, শুক্রাণুর পাতা নাকি ডিম্বাণুর পাতা? মাইক্রোস্পোরোফিল বলো। ইয়েস, শুক্রাণুর পাতা। দেখছো, মাইক্রোস্পোরোফিল স্ট্রোবিলাস বা কোন গঠন করে, একটু ভালো করে দেখো। এই যে জিনিসটা দেখছো, এই যে বিশাল কাঁঠালের মতো দেখতে, দিস ইজ কল্ড কোন, দিস ইজ কল্ড কোন বা স্ট্রোবিলাস, ঠিক আছে? এই যে দেখো, এই যে এই জিনিসটা আছে না এখানে, এটার নামই তো মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোর মানে শুক্রাণু, এই যে ছোট ছোট শুক্রাণু, শুক্রাণুগুলো এই পাতাটাতে আছে, এই জন্য এটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে? ওকে, তোমরা নিজেরাই ওরে করো, ক্লাস থেকে বের করে দাও। ক্লাস কতক্ষণ হবে বলতেছে,
যেন কামলা দিতে আসছে বাকিরা এখানে ক্লাসের মধ্যে। আর ওর অনেক মনে হয় বাস ছুটে যাইতেছে, ট্রেন ছুটে যাইতেছে, প্লেনের টিকিট মনে হয় ক্যান্সেল হয়ে যাবে প্লেন না ধরতে পারলে। ক্লাসের মধ্যে এসে ক্লাস কতক্ষণ হবে? শুরুতে আমি তোমার কনসেপ্ট পড়াইতেছি, 1 পৃষ্ঠা পড়াইতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, পরে পুরোটাই পড়াইতে মাত্র 1 ঘন্টা লাগবে। বুঝতে পারছো? এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি ক্লাসে আসো, ক্লাসেই ঢুকবা না। এই বলো, এটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। ঠিক আছে? তোমরা দেখছো এই যে মাইক্রোস্পোরোফিল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে এসে গেথে 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 রাখছে। মাইক্রোস্পোরোফিল গুলা এখানে এসে গেথে 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 রাখছে, রেখে একটা দেখো জিনিস বানাইছে। তোমরা বলো তো এটা কি? কোন আইসক্রিমের মতো না? কোন আইসক্রিম কি এরকম না? এরকম কিনা? তো এটা দেখে বলো তো এটা কি কোন আইসক্রিমের মতো হয়েছে কিনা? ওখান থেকে কিন্তু এটাকে কোন বলে, বুঝছো? ওখান থেকে কিন্তু এটাকে কোন বলে, মাথা থাকবে। তোমরা আমাকে বলো তো এটার নাম কি? মেগাস্পোরোফিল না? এই যে এগুলোর ভেতরে মেগাস্পোর আছে বা ডিম্বাণু আছে। আর এই যে ছোট ছোট এই যে এগুলা কি? মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল গুলা এই জিনিসটা তৈরি করে, অনেকগুলো মাইক্রোস্পোর একসাথে এসে একটা এরকম তৈরি করে। সো দিস ইজ কোন বা স্ট্রোবিলাস। এই কোন কি খাওয়া যাবে? খাইতে চাইলে খাওয়া তুমি। সব কিছুতে শুধু খাওয়া আর খাওয়া। প্রিয় স্টুডেন্ট, সব কিছু আমরা বুঝছি, এখন তোমাদের একটা আমি রিভিশন দেবো, দেখি তোমরা পারো কি না। বলো, নগ্নবীজি বহুবর্ষজীবী, মনে আছে তো? চিরসবুজ, পাতা কখনো ধরে না, ঠিক আছে না? স্পোরোফাইট মানে কি? 2n প্লাস বহুকোষী। এই উদ্ভিদগুলোর উন্নত 2n প্লাস বহুকোষী। অসমরেণু পশু মানে কি? বড় মেগাস্পোর এবং মাইক্রোস্পোর তৈরি করে, ঠিক আছে? এখানে চলে আসো। মাইক্রোস্পোরোফিলগুলো মানে শুক্রাণুর পাতাগুলো দেখছো কোন তৈরি করছে? স্ট্রোবিলাস তৈরি করছে। দিস ইজ কোন, দিস ইজ স্ট্রোবিলাস, একই জিনিস। জিনিসটার নাম স্ট্রোবিলাস, আকৃতিটার নাম হচ্ছে কোন। দেখো, মেগাস্পোরোফিলে ডিম্বক উৎপন্ন হলে গর্ভাশয় নয়। এই যেগুলো ডিম্বক, এটার নাম মেগাস্পোরোফিল। ডিম্বক উৎপন্ন হয়েছে, ভেতরে আছে, কোনো গর্ভাশয় নাই। ডিম্বক ওইটা, ডিম্বাণু ভেতরে আছে। পরাগায়নকালে শুক্রাণু সরাসরি এসে এই যে দেখো রন্ধ্রের মধ্যে পতিত হয়। ডান। ডিম্বক, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। সো হেয়ার ইজ মেগাস্পোরোফিল, কিনারে দেখো নগ্ন অবস্থায় আছে। ওকে, আবার দেখো, দিনিশেক ঘটে না। ওই যে বলছিলাম দিনিশেক ঘটে না, আবৃতবীজিতে দিনিশেক ঘটে। এদের শস্য সিঙ্গেল এন, এদের শস্য 3n। যেহেতু সিঙ্গেল এন, তাহলে নিষেকের আগে এদের শস্য তৈরি হয়, এদের নিষেকের পরে শস্য তৈরি হয়। ডান। ওকে, জাইলেম মনে আছে তো? জাভি নাই, ফিসফাস নাই। ওকে, জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। ডান। এই যে বলো, সকলেই বায়ু পরাগী, তোমার পাতা নাই, তোমার রং নাই, তোমার মধু নাই, তোমার প্রতি আমার কোনো প্রাণী হিসেবে আকৃষ্ট নেই। বাতাসের উপরে তুমি পরাগায়ন ঘটাও। জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম, বলেছি তো যে জীবনের ছোট্ট একটা অংশে গিয়ে তারা গেমিটোফাইট দশা তৈরি করে, বছরের ছোট্ট একটা অংশে প্রজনন ঋতুতে। আর লিফ স্কার আবৃতবীজির বৈশিষ্ট্য, কিন্তু এটা নগ্নবীজির ভিন্নধর্মী বৈশিষ্ট্য। ডান। বন্ধুরা পারছো কিনা বলো? আচ্ছা, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। বলো, কোন গণের উদ্ভিদের মাঝ জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল থাকে না? বলো, জাভি নাই, ফিসফাস নাই, উত্তর কি? দেখো, এই যে সাইকাস, এইটা কি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য না? সো এও কিন্তু নগ্নবীজি, দেখো ভালো করে, এও নগ্নবীজি, 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 ঠিক আছে? মানে এটা নগ্নবীজি, এটাও নগ্নবীজি। কিন্তু মনে রাখবা, এই নগ্নবীজির একটু স্বভাব খারাপ, সে পুরো আবৃতবীজির কাছাকাছি কাছাকাছি, বুঝছো? এই জন্য উত্তর কিন্তু এইটা। কোনটি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? আই সমস্যা নাই, এটা হচ্ছে সিস্টল ডায়াস্টল থেকে, এটা রক্ত চ্যাপ্টারের টপিকের কি অপশন। প্রশ্নে আমি দিচ্ছি, দেখো, কোনটি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নাই? শস্য নাই, ওকে, স্ট্রোবিলাস আছে, স্ট্রোবিলাস আছে, বায়ু পরাগী, বায়ু পরাগী, আর লাস্টেরটা হচ্ছে মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে বা কোন গঠন করে?
উত্তর দাও, উত্তর কি? বুদ্ধিমান না, উত্তর দাও, যারা পড়ালেখা করলে এতক্ষণ পর্যন্ত। একটা উত্তর দিয়ে ওরা মানে ক্লান্ত হয়ে গেছে। ওই শস্য নাই আছে বলছি আমি, শস্য আছে না এদের? শস্যটা এন, শস্য আছে, আছে কি না? তাও ডি 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 লিখতেছে, মানে একজন হুক্কা হুয়া ডাক দিছে, সবগুলো শেয়াল একসাথে হুক্কা হুয়া হুয়া বলে ডাক দিছে। একটু মাথাও খাটায় না। শস্য আছে এবং শস্যটা সিঙ্গেল এন, শস্যটা নিষেকের আগে তৈরি হয়, তাহলে এটা বৈশিষ্ট্য। শস্য নাই, শস্য আছে, ঠিক আছে। আর এখানে মেগা স্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে, এটা অ্যাকচুয়ালি মাইক্রো স্পোরোফিল, ঠিক কিনা? মাইক্রো স্পোরোফিল, শুক্রাণু পাতাগুলা। উত্তর দাও, দ্বিনিষেক ঘটে না কোন উদ্ভিদে? দ্রুত, দ্বিনিষেক ঘটে না। সাইকাস। কোন উদ্ভিদের ফল হয় না, বীজ হয়? বীজ মানে বুঝছ, ওই যে স্পারমাটোফাইটা, স্পারমাটোফাইটা আমরা তো জানি। বীজ যেহেতু নগ্ন বীজি আবৃত বীজি দুইজনেরই হয়, তাহলে দুইটাই উত্তর হবে। কিন্তু এখানে ফল হয় না কথাটা বলছে, যার গর্ভাশয় নাই তার ফল হয় না, গর্ভাশয় নাই তার ফল হয় না। উত্তর সাইকাস। আরে সাবাস, তোমরা কি খেয়াল করতেছো সব জায়গায় প্রশ্ন আসতেছে সাইকাস থেকে, সব জায়গায় প্রশ্ন আসতেছে সাইকাস থেকে। তোমরা কি খেয়াল করছো এই গুরুত্বপূর্ণ জিনিসটা? ক্লাসের শুরুতে আমি বলছি না, সাইকাসের সাথে কানেক্টেড সবাই পরীক্ষায় আসবে। মুহিব বলতেছে যে সাইকাসের সাথে সবাই কানেক্টেড, পুরো চ্যাপ্টার কানেক্টেড। পুরো চ্যাপ্টারই তো আসবে, হ্যাঁ পুরো চ্যাপ্টারই আসবে। যারা ভালো পড়বে পুরো চ্যাপ্টারই পড়বে, আর যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য আমি শুরুতেই বলছি শুধু সাইকাসের টপিকগুলো যেন ভালো করে দেখো। ও এদিকে আসো, এদিকে বলো, সাইকাস নগ্ন বীজি কিনা মুহিব? তাহলে এরাও কি স্পোরোফাইট কিনা? 2n প্লাস বহুকোষী। সাইকাস গাছটা কি বহুকোষী না? সাইকাস উন্নত যেহেতু 2n, ঠিক কিনা? সাইকাসের কি মূল কাণ্ড পাতা আছে কিনা? আছে কিনা মুহিম? এই যে দেখো, মূল কাণ্ড পাতা বিভক্ত, এটা হইলো ডান। উদ্ভিদ দেহ খাড়া পাম জাতীয়, তোমরা দেখো তো উদ্ভিদটা খাড়া কিনা, ভার্টিক্যাল কিনা। 2 নম্বর হচ্ছে পাম জাতীয়, পাম গাছ কিন্তু এরকম হয় বুঝছো, পাম গাছের পাতা দেখতে এর মতো, এ দেখতে আবার পাম গাছের মতো, ঠিক আছে। তাহলে খাড়া পাম জাতীয়, এটাও ঠিক আছে। পাতা বৃহৎ, পাতাগুলো অনেক বড়, পাম গাছের পাতা যেমন অনেক বড় বড় হয়, এদেরও পাতা অনেক বড়। পক্ষল যৌগিক, কাণ্ডের মাথা সর্পিল আকারে সজ্জিত থাকে। আমি দেখাই তোমাদের, এই যে এখানে কিছু পাতা আছে, এই যে এখানে এইরকম করে এরা এইরকম করে থাকে বুঝছো মুহেব, বুঝছো এইরকম করে থাকে একবার কাণ্ডের মাথায় কিছু পাতা, ছোট পাতাগুলা, ঠিক আছে। এদের পাতাগুলা এইরকম একটা রেখিস থাকে, রেখিস থেকে এরকম সাব রেখিস বের হয় বুঝছো। এই যে সবাই দেখো এইরকম এইরকম হয়। তাহলে বলো তো, পাতা যৌগিক পাতা কিনা নাকি পাতা এরকম সরল? এটা সরল পাতা, ওটা যৌগিক পাতা না। সরল পাতা মানে পাতার একটাই ফলক থাকে, একটা পাতা, এখানে একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো মিলে একটা পাতা, ঠিক কিনা? তাহলে ওইটাই বলছে আর কি, যে কাণ্ডের মাথায় কচি পাতাগুলো ওই রকম করে থাকে, আর পাতাগুলো যৌগিক পাতা, ঠিক আছে। এবং পাতাগুলো অনেক বড় হচ্ছে না মহিম, অনেক বড়। কচি পাতার ভার্নেশন সার্সিনেট। প্রিয় স্টুডেন্ট, কোন একটা কচি পাতা যদি এই রকম করে থাকে, তোমরা আমাকে বলো এটা সার্কুলার কিনা, এই পাতাটা সার্কুলার কিনা? তাহলে আমরা বলতে পারি না এর বিন্যাস, কচি পাতাটার বিন্যাস সার্কুলার, বিন্যাস সার্কুলার। এই যে দেখো, বিন্যাস সার্কুলার, বিন্যাস সার্কুলার। তাহলে ভার্নেশন মানে বিন্যাস, সার্সিনেট মানে সার্কুলার। গট মি? ডান। কচি পাতার বিন্যাস সার্কুলার। আবার এখানে আসো, পাতায় ট্রান্সফিউশন টিস্যু আছে। পাতায় কি আছে? ট্রান্সফিউশন টিস্যু। প্রিয় স্টুডেন্ট, ভাস্কুলার টিস্যু এবং ট্রান্সফিউশন টিস্যুর নাম শুনছো? ভাস্কুলার টিস্যুর নাম শুনছো নাকি? নাম কি বলো তো? জাইলেম আর বলো। স্যার এই গাছ কই দেখতে পাবো? এই গাছ আপাতত স্বপ্নে দেখো, পরীক্ষা শেষ করে চট্টগ্রামের বাড়িয়া ঢালায় যাবা, আর ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যাবা। ফ্লোয়েম বানান পিএইচ দিয়ে শুরু পাগলা।
আচ্ছা, এখানে চলে আসো তোমরা। তোমরা হচ্ছে ভাস্কুলার টিস্যু এবং ট্রান্সফিউশন টিস্যুর নাম শুনছো তাই না? ভাস্কুলার টিস্যু পড়া কিন্তু আজকে শেষের দিকে, বুঝছো? অলরেডি কিন্তু আমরা অনেক দিকে দূর চলে আসি। তাহলে দেখো, তোমাদের আর আমাকে স্পোরোফাইট বারবার বললেও বোঝাইতে হবে না। তাহলে দেখো তোমরা, এটা একটা উদ্ভিদ, শাখা, উদ্ভিদের মূল, ঠিক আছে মুহেব? তাহলে আমাকে বল, এই যে এই পাশে এগুলা কি? এগুলা কি মুহেব? পানি এবং ফুড পরিবহন করতেছে, এরা কারা? এরা কারা? এগুলাই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে এগুলাই কি ভাস্কুলার টিস্যু না? এই ভাস্কুলার টিস্যু কি না? তো এগুলা এইরকম পাতায় যাচ্ছে, দেখছো? হেয়ার ইজ পাতা, এটা একটা পাতা, এটা কি মুহিব? পাতা। তাহলে এই যে দেখো পাতায় যাচ্ছে, তারা এইরকম করে যাচ্ছে। এখন পাতার ওই সাইডে যাইতে হবে আর এই সাইডে যাইতে হবে, পাতার দুই সাইডে পানি পৌঁছায় দিতে হবে না? তো যেটা হয় দেখো তোমরা, এটা যদি একটা পাতা হয়, আমি একটা ছোট এমনি পাতা নিলাম, এটা যে পাতা হয়, ভালো করে খেয়াল করো, এই যে মাঝখান দিয়ে যারা গেছে তারাই কিন্তু আলটিমেটলি এই যে যারা এখানে আছে, এরা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। কিন্তু পাতার এই সাইডে কিছু আছে টিস্যু, বুঝছো? পানি নিয়ে যাওয়ার জন্য পাতার এদিকে পানি পাঠাইতে হবে না? তাহলে তোমরা আমাকে বলো, এই যে হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি আমরা ভাস্কুলার টিস্যু বলবো নাকি ট্রান্সফিউশন টিস্যু বলবো? ভাস্কুলার টিস্যু বলবো না ট্রান্সফিউশন টিস্যু বলবো? তাহলে একটা উদ্ভিদের দৈর্ঘ্য বরাবর, কাণ্ডের দৈর্ঘ্য বরাবর যারা খাদ্য এবং পানি পরিবহন করছে তারা হচ্ছে ভাস্কুলার টিস্যু। পাতা হলো এইটা, এই দেখো, এই যে কলমটার দিকে দেখো, স্টিল কিন্তু জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু, দেখো এই পর্যন্ত আসছে। কিন্তু আমার পাতা তো এদিকেও পানি পাঠাইতে হবে, এই দিকেও পানি পাঠাইতে হবে, এদিকেও পাঠাইতে হবে, এদিকেও পাঠাইতে হবে। এই সাইডগুলোতে যখন আমি ড্রেন করব, রাস্তা করব, পাইপ লাগাবো, দ্যাট ইজ কল্ড ট্রান্সফিউশন টিস্যু। ঠিক আছে? এই যে দেখো সাইড বাই সাইড যে হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। আর উদ্ভিদের মূল থেকে এই পর্যন্ত যারা আসছে এরা কিন্তু ভাস্কুলার টিস্যু। ঠিক আছে বন্ধুরা? তাহলে বলো তো, পাতায় পার্শ্বীয়ভাবে পরিবহন করে কারা? পাতায় পার্শ্বীয় পরিবহন কারা করে, ভাস্কুলার টিস্যু আর ট্রান্সফিউশন টিস্যু? ভাস্কুলার টিস্যু আর ট্রান্সফিউশন টিস্যু? ট্রান্সফিউশন টিস্যু। সাবাস। আচ্ছা, গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, একটু পরে আমরা এটা পাবো, একটু পরে আমরা এটা পাবো, সেই জায়গায় আমরা পড়বো। ঠিক আছে? বলো তো এটা পারতেছো কি না? গর্ভাশয় নাই তাই ফল নাই, গর্ভাশয় নাই তাই বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, এটা আগে পাইছি। এবার দেখো এটা ঠিক আছে কিনা। শুক্রাণু ধারণকারী যেগুলা মাইক্রোস্পোরোফিল, এই দেখো মাইক্রোস্পোরোফিল, এরা ওই যে কোন গঠন করে, দেখছো না কোনের মতো, যেটা আইসক্রিমের মতো তৈরি করলো, শুক্রাণু ধারণকারী ফিলগুলা বা মাইক্রোস্পোরোফিলগুলা। এই যে এটা বলো তো, হেটারোস্পোরাস কথাটা ঠিক আছে না? আগে পড়ছি না যে শুক্রাণুর আকার ছোট, ডিম্বাণুর আকার বড়, তাহলে স্পোরগুলা বা রেণুগুলা ছোট বড়, হেটারোস্পোর। এটা মিলতেছে কিনা? লাস্টেরটা দেখো তো, বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, এটা তো আগে মিলতেছে কিনা? দেখছো, তখন আমরা সময় দিছি, এখন আমরা সব বুঝতেছি, আগাইতে পারতেছি। এইটা কিন্তু আমি একটু পরে বলবো, গৌণ স্থানিক মূল। আবার বলো, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, এই জিনিসটা মনে রাখবা, আমি ক্লাসের শুরুতেই বলছি। ঠিক আছে? উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, দেখতে লাটিমের মতো, তাহলে ফ্লাজেলা আছে অনেকগুলো ফ্লাজেলা, তাহলে কি চলাচল করবে না? এই যে সচল, বুঝছো? এটা ডিম্বক, ভালো করে দেখো, শুক্রাণুটা বাতাসে উড়ে এসে যদি যে বলে না যে ডিম্বক রন্ধ্রের উপর সরাসরি পড়ে, তো তুমি আমাকে বলো লাটিমের মতো যদি না হয় তাহলে ভেতরে ঢুকতে পারবে? বলো তো, লাটিমের মতো না হলে ভেতরে ঢুকতে পারবে? ডান? আচ্ছা, সো এইটা এখানে শেষ। আমি তোমাদের ছবি একটা দেখাই, এই যে দেখো,
এইটা, এই যে ফ্লাজেলা দেখছো চুলের মতো দেখা যাচ্ছে, এগুলাই কিন্তু চলাচলের জন্য ফ্লাজেলা। অনেক চুল না এখানে, বহু ফ্লাজেলা না, দেখতে লাটিমের মতো না, শুক্রাণুটা অনেক বড় না, চলাচলে সক্ষম না, মিলে গেল, রাইট? আচ্ছা, এবার আমরা আরেকবার চলে আসি রিভিশনের জন্য। সাইকাস দেখো মিলতেছে কিনা। সাইকাস গাছ মূল কাণ্ড পাতায় বিভক্ত, সাইকাস গাছ খাড়া পাম জাতীয়, মিলতেছে কিনা। সাইকাস গাছের পাতা সরল পাতা নাই, যৌগিক পাতা, পাতাগুলো অনেক বড় এবং ছোট ছোট পাতাগুলা কাণ্ডে এরকম এরকম হয়ে থাকে, বুঝছো? এরকম ফুলকপির মতো বা বাঁধাকপির মতো। কচি পাতাগুলো কি সার্কুলার না? এই দেখো, বিন্যাস সার্সিনেট। পাতায় যে টিস্যুগুলো আছে, দে আর নট ভাস্কুলার টিস্যু, দে আর ট্রান্সফিউশন টিস্যু, সাইড বাই সাইড যারা ট্রান্সফিউশন করে, মিলতেছে না? আর এইটা তো একটু পরে আমি পড়াইতে চাইলাম। এবার চলে আসি, গর্ভাশয় নাই তাই ফল নাই, ফল নাই তাই বীজ নগ্ন। তাহলে এইভাবে আরেকবার মনে রাখো, গ ফ বি ন। গর্ভাশয় নাই তাই ফল নাই, তাহলে বীজ নগ্ন। মনে থাকবে? গর্ভাশয় নাই তাই ফল নাই, তাহলে বীজ নগ্ন থাকবে। ঠিক আছে? মিস্টার বিন আর গার্লফ্রেন্ড বিন, গডফাদার বিন। আচ্ছা, এদিকে চলে আসো। এটা তো জানলাম পুরুষগুলো অ্যাকচুয়ালি পুং স্পোরোফিলগুলোই স্ট্রোবিলাস গঠন করে। পুং রেণু এবং স্ত্রী রেণু আলাদা আলাদা আকারের, এই জন্য হেটারোস্পোরাস। বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। আর ওই যে দেখো সাইকাসের নট নগ্নবীজি, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মতো সর্ববৃহৎ, লাডিমের মতো, বহু ফ্লাজেলাযুক্ত এবং সচল। এই চারটা টার্ম এই জায়গায় মনে রাখতে হবে। শুক্রাণুটার চারটা নাম, লাটিমের মতো, সর্ববৃহৎ, বহু ফ্লাজেলা, সচল। ডান? ওকে প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? তোমরা খেয়াল করে দেখো না, 16টা স্লাইড আমরা পড়ে ফেলছি অলরেডি। আমার হাতে আর 2-3টা স্লাইড আছে, এগুলো সহজ, তার মধ্যে 2টা এমসিকিউ, বুঝছো? 2টা এমসিকিউ, 2টা রিভিশন, তাহলে 2টা স্লাইড মাত্র বাকি আছে। কিছুক্ষণ আগে একটা প্রশ্ন হইল না, ও জিজ্ঞেস করছে ভাইয়া বহু ফ্লাজেলা বিশিষ্ট হলো কেন? এই কঠিন প্রশ্নটির উত্তর কি তোমরা চাও? বাকিরা বলো যে এই যে একটা প্রশ্ন করছে, দারুণ প্রশ্ন করছে, পরীক্ষায় কিন্তু এটা আসবে না, তোমরা কি চাও? একজন জিজ্ঞেস করতেছে এত তাড়াতাড়ি শেষ কেন? আমার মাঝে মাঝে খুব ভয় লাগে এখন স্টুডেন্টদের, বুঝছো? আমি 2-3 দিন টানা 50 মিনিট পড়াইছি একাডেমিক ব্যাচে, স্টুডেন্টরা আমার ব্যাপারে নেগেটিভ রিভিউ দিতেছে। আমি কি পড়াইলাম এর থেকে জরুরি আমি 50 মিনিট কেন পড়াইলাম? তো মাঝে মাঝে খুবই ভয় লাগে আর কি। তারপর টাইনা 2 ঘন্টায় নিয়ে যাওয়া লাগবে। এটা কিন্তু আমি আরো আধা ঘন্টা আগে শেষ করে ফেলতে পারতাম, এরকম। তো ওই একটা প্রশ্ন করছে, তুমি আমাকে বলো তো যে একটা শুক্রাণুর যদি প্রাণী এসে এটাকে ডিম্বাণুর কাছে নিয়ে না যায়, তাহলে ওকে কি নিজে নিজে হাঁটাচলা করে যাইতে হবে না ডিম্বাণুর কাছে? যদি হাঁটাচলা করে যাইতে হয়, এই যে শুক্রাণু, এর যে হাঁটাচলা করে ডিম্বাণুর কাছে যাইতে হয়, এর কি ফ্লাজেলা লাগবে না? লাগবে কি না? কারণ আমরা তো বলছি এর ফুল নাই, ফুলে মধু নাই, কিছু নাই। তাহলে এর যদি হাঁটাচলা করে বাতাসে উড়ে গেল, কাছাকাছি গেছে, কিন্তু এরপরে হেঁটে হেঁটে যাইতে হবে কাছে, ঠিক না? বাতাস তো আর একটা পারফেক্ট জায়গায় তাকে নিয়ে যাবে না। তো ওই জায়গা থেকে যদি সে যাইতে চায়, তার কি ফ্লাজেলা লাগবে কি না? ফ্লাজেলা লাগবে। পরের যদি প্রশ্ন করি, শুক্রাণুটা এতই বড়, ছোট্ট একটা ফ্লাজেলা 2টা ফ্লাজেলাতে হবে নাকি অনেক ফ্লাজেলা লাগবে? বলো তো, বলো, এই বলো। অনেক ফ্লাজেলা লাগবে, লাগবে কি না? আবার তোমরা আমাকে বলো তো, যদি একটা ছিদ্র ভেদ করে ভেতরে ঢুকতে হয়, তাহলে ফ্লাজেলাগুলোকে চারপাশে থাকতে হবে না? যে ফ্লাজেলাগুলো মুভ করবে, ও কি করবে? মুভ করবে, আর হচ্ছে লাটিমের মতো ঘুরে 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 ভেতরে ঢুকবে। এক্সপ্লেনেশন পাইছো? এক্সপ্লেনেশন পাইছো? দাদা সব ঠিক আছে, বাট আপনি অনেক টপিক বাদ দিয়ে দেন, ওইগুলা ঠিকও কোশ্চেন হয়, ওইগুলা থেকে কি কোশ্চেন হয়? দেখো, খালি কমপ্লেন, খালি কমপ্লেন। অনেক টপিক বাদ মানে কি? তোমারে যদি আমি এটা বোঝাইতে পারি কেমনে পড়তে হয়, তোমার ওই অনেক টপিক বাদ না, ওটা তোমার জন্য রেখে দেওয়া, তাই না? আচ্ছা,
আজকে এখন আমরা দেখব হচ্ছে কোরালয়েড মূল কি, সাইকাসের কোরালয়েড মূল অস্থানিক মূল থেকে প্রশ্ন আসবে, কারণ আমি বলেছি সাইকাস যেখানেই আছে সেইটাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি প্রথমে কনসেপ্ট দেখাই। কোরালয়েড মূল ভালো করে দেখো। সাইকাস উদ্ভিদটা ধরা যাক এরকম, ঠিক আছে মহিম? এই যে যে মূলটা দেখতে পাচ্ছ না, এই মূলটাকে বলা হয় প্রধান মূল, বুঝছো? কি বলে মহিম? প্রধান মূল। একবারে কাণ্ডের নিচ থেকে মূলটা উৎপন্ন হয়েছে, দিস ইজ প্রধান মূল, মাটির নিচে, ঠিক আছে মহিম? কিছুদিন পর এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? কিছুদিন পর প্রধান মূলটা নষ্ট হচ্ছে। গল্পটা শোনো স্টেপ বাই স্টেপ। এই বলো বলো, যতটুকু প্রধান মূল ছিল, প্রধান মূলটা নষ্ট হয়ে গেল না, প্রধান মূলটা আর আছে, এক্সিস্ট করে, তখন কিন্তু একটা বিপদ নাই এই গাছটার জন্য। এদের কমেন্ট বক্স অফ করে দাও। মুহিব, প্রধান মূলটা আর নাই এখানে, প্রধান মূলটা নষ্ট হয়ে গেছে। প্রধান মূলটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তাহলে এই গাছটা উপড়ে যাবে ঝড়ে, ঠিক আছে? কি হবে? ঝড়ে উপড়ে যাবে। তাহলে ঝড়ে যদি উপড়ে যায়, তাহলে এর দায়িত্ব না যে আমাকে এমন কিছু মূল অন্য জায়গা থেকে তৈরি করতে হবে। এই জায়গা তো নষ্ট হয়ে গেছে, হয়েছে কিনা মহিম? এ দেখছস সাইড থেকে আসতেছে। তোমরা কি নারকেল গাছ, সুপারি গাছে কখনো দেখছিলে ভালো করে যে সাইড থেকে এরকম আসে? দেখছ? তোমরা আমাকে বলো তো, যে জায়গায় মূল উৎপন্ন হওয়ার কথা ছিল সেখানে উৎপন্ন হইলো এগুলা, অন্য জায়গা থেকে আসলো না এই মূলগুলা। তাহলে এই মূলগুলাকে কি আমরা বলতে পারি না অন্য স্থান থেকে আসা মূল বা অস্থানিক মূল? বলো তো, বলো আমরা এটাকে অস্থানিক মূল বলি কিনা? তোমরা অস্থানিক মূল পাইছো? দিস ইজ অস্থানিক মূল, ঠিক আছে? এখন দেখো, অস্থানিক মূলগুলা ধীরে 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 নিচ থেকে উপরে ওঠা শুরু করে। আর কত নিচে যাবে দেখছো? ধীরে 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 উপরে ওঠা শুরু করে, হয়ে এখানে এইরকম কি করে বলো তো, দলা পাকায় থাকে এরকম, ঠিক আছে? কি থাকে? দলা পাকায় থাকে। এখন একটা সময় গিয়ে যেটা হয়, একটা সময় গিয়ে যেটা হয় যে এদের গায়ের মধ্যে কিছু ক্ষত সৃষ্টি হয়। এদের গায়ের মধ্যে কিছু ক্ষত সৃষ্টি হয়, একটু পরে আমি দেখাচ্ছি। ক্ষত সৃষ্টি হয়, বলতো পচন সৃষ্টি করে কারা? ব্যাকটেরিয়া না? ব্যাকটেরিয়া পচন সৃষ্টি করে না? তাহলে এই যে ক্ষতগুলো সৃষ্টি করলো তাদের নাম হলো সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, তোমরা জানো ব্যাকটেরিয়া পচন সৃষ্টি করে। তাহলে বলো তো এই সায়ানো ব্যাকটেরিয়াগুলোর নাম কি? Na, নস্টক ও অ্যানাবায়না। নস্টক ও অ্যানাবায়না, এই নস্টক বানান সি দিয়ে শেষ, নস্টক ও অ্যানাবায়না, ঠিক আছে? আমরা বললাম যে তাদের এই কোরাল মূলগুলো যেগুলো উৎপন্ন হলো, এগুলো আবার নিচ থেকে উপরে ওঠে, নিচ থেকে উপরে ওঠে, উইঠা এরকম ক্ষত সৃষ্টি করে। এখানে কিন্তু একটা খুব কঠিন একটা টার্ম আছে, খুবই কঠিন একটা টার্ম আছে, সেটা হলো বলো তো, মূলটা যখন যাচ্ছিল ও কি হয় জানো? দুই ভাগে ভাগ হলো। এটা যখন আবার যায়, এটা আবার দুই ভাগে ভাগ হয়, 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 এটা আবার দুই ভাগে, আবার দুই ভাগে। তাহলে বলো তো এই যে দলা পেঁচাবে না সহজেই? 10টা মূল নেবে, 10টা মূল যদি ওঠে, দলা পেঁচাবে? পেঁচাবে না। কিন্তু যদি এইরকম করে বাড়া শুরু করে, দলা পেঁচাবে না? ইয়েস। তাহলে এইভাবে যে ওঠে, দলা পেঁচায়। তাহলে বলো তো এই বৃদ্ধিটাকে কি আমরা বলতে পারি না যে অগ্রপ্রান্তগুলো দুই ভাগে ভাগ হচ্ছে? দ্যাগ্র বৃদ্ধি বলতে পারি না যে এটার অগ্রপ্রান্তগুলো দুই ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে ভাগ হচ্ছে, খালি দুই ভাগে ভাগ হচ্ছে, দ্বি অগ্র। এর থেকে আমরা এটা কি দ্যাগ্র বলতে পারি না? দ্যাগ্র বৃদ্ধি। বলতো এই অর্থটা বুঝছো এবার তোমরা? দ্যাগ্র বৃদ্ধিটা বুঝছো? 2 বছর পড়াশোনা করছো, তারপরে এই শব্দগুলো দেখো না, পরীক্ষায় আসবে এগুলা। আর এই জিনিসগুলো যদি তোমাকে পড়াইতে চাই, আমি সবগুলো লাইন তোমাকে পড়াইতে পারবো না, ওই লাইনগুলো পড়ার দায়িত্ব তোমার। আমি তোমার চোখ খুলে দিতেছি, মাথায় কিভাবে মনে রাখবা এটা শেখাইতেছি, বুঝছো? 2 বছর পড়াশোনা না করলে খালি কমপ্লেন চোখে আসবে, বুঝছো? আর এখন টিচার পড়াবে 2 ঘন্টা, তোমার পড়তে হবে 20 ঘন্টা। বন্ধুরা আসো,
আমরা একটা দারুণ জায়গায় চলে আসছি। তোমরাই বলো যে দ্যাগ্র বৃদ্ধি পায়, উপরের দিকে উঠায়, দলা পেঁচায়। এরপর এই সায়ানোব্যাকটেরিয়ার জন্য, নষ্ট ক্যানাবাইনার জন্য এই জায়গায় পচন সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি হইলো কিনা? ক্ষত সৃষ্টি হওয়ার পর এই জিনিসগুলোকে দেখলে কি সামুদ্রিক কোরালের মতো লাগবে কিনা? সামুদ্রিক প্রবাল বা কোরাল এর মতো। তোমরাই আমারে কও যে কোরাল লিখলাম, মতো মানে কি? অয়েড। তাহলে কি হয়ে গেল? কোরালয়েড রুট হলো না? কোরালয়েড মূল হয়ে গেল না এগুলা? আবার বলো, এগুলো অস্থানিক মূল না? ব্যাঘ্রভাবে বৃদ্ধি পাইয়াছে না? উপরের দিকে উঠছে না? নষ্ট ক্যানাবাইনার জন্য ক্ষত সৃষ্টি হয়েছে না? হয়েছে কি না? এখন প্রশ্ন হলো, নষ্ট ক্যানাবাইনা কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। পরীক্ষায় আসবে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। ভার্সিটি পরীক্ষা মানে বোটানি থেকে যত ডিপ করা যায়। জুলজি সহজ, কিন্তু বোটানি খুবই ডিপ। বন্ধুরা এবার দেখো, আমরা কাজ করি। এই যে একটা মূল, সরু একটা মূল কাটলাম, কাটলে কি প্রস্থচ্ছেদটা গোল হবে না? মুহেব, এই যে একটা কাটলাম সরু, প্রস্থচ্ছেদটা গোল হলো কিনা? হইল কি না? এবার বলো, এই জায়গায়, এই জায়গাটাকে যদি আমি বলি মেডুলা, কি বলি? মেডুলা বা মাঝখানে। মেডুলা মানে মিডল, মেডুলা মানে মজ্জা, মাঝখানে। তাহলে তোমরা আমাকে বলো, এখান থেকে এই জায়গাটার নাম কি? কর্টেক্স না? বা এখান থেকে এই জায়গাটার নাম কি? কর্টেক্স না? বাইরের অঞ্চলটার নাম কি? কর্টেক্স। ভেতরটার নাম কি? মেডুলা। তোমরা কি জানো ব্যাকটেরিয়াগুলো কোথায় থাকে? ব্যাকটেরিয়াগুলো এই যে এই জায়গায় থাকে, এই যে এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়াগুলো থাকে। তাহলে বলো তো, মূলের কর্টেক্সের বাইরের দিকে নাকি কর্টেক্সের মাঝখানে নাকি কর্টেক্সের ভেতরের দিকে? এক কর্টেক্সকে 3 ভাগে ভাগ করো, দেখো। কর্টেক্সের বাইরের দিক, কর্টেক্সের মাঝখান, কর্টেক্সের ভেতরের দিক। কোন জায়গা থাকে বলো? মিড কর্টেক্স। বলো, ব্যাকটেরিয়াগুলো কোথায় ছিল? কর্টেক্সের মাঝখানে, ঠিক না? তাহলে তোমরা আমাকে বলো তো, এই জায়গায় যদি ক্ষত সৃষ্টি করে, তাহলে এই যে এই জায়গায় কি একটা ঘা হবে না? এই জায়গায় তুমি যদি এখানে ক্ষত সৃষ্টি করো নিচে, তাহলে এই জায়গায় ঘা হয়ে, এই জায়গায় কি ছাল উঠে যাবে না? ক্ষত হবে না? এই জায়গায় যদি ঘা হয়, তাহলে বলো তো এই জায়গাটা ক্ষত সৃষ্টি হবে কিনা? এই যে বাইরের দিকটা, এই দিকটা। এইটাই তো কথা, এইটাই তো কথা। তো প্রিয় স্টুডেন্ট, একটা ছবি দেখাই। এই যে দেখো, উদ্ভিদটার যদি এরকম হয়, তাহলে দেখছো এই যে এই জায়গায় থাকে ব্যাকটেরিয়াগুলো। তো তোমরা আমাকে বলো তো, এই জায়গার এই লেয়ারটাকে কি আমি বলতে পারি না যে সায়ানো ব্যাকটেরিয়ার স্তর? এই মধ্য কর্টেক্সটাকে কি আমি বলতে পারি না সায়ানো ব্যাকটেরিয়ার স্তর? বলতে পারি কি না? তোমরা কি জানো সায়ানো ব্যাকটেরিয়াকে বলা হয় শৈবাল? তাহলে এই জায়গাটাকে কি আমি শৈবাল স্তর বলতে পারি না? যদিও এগুলো ব্যাকটেরিয়া, শৈবাল স্তর বলতে পারি কি না? পারি। বইয়ের মধ্যে দেখবা লেখা আছে যে নষ্ট ক্যানাবায়না থাকে মূলের মধ্য কর্টেক্সে। এই অঞ্চলটাকে বলে শৈবাল স্তর, অ্যালগাল স্পোর, একই কথা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো তো, এই যে দেখো এর মূলগুলো দেখছো, এই যে দেখছো, এই যে দেখছো, এই জায়গাটা দেখো, এই যে বাইরের দিকে আসছে দেখছো, মাটির উপরে আইসা জায়গাগুলো কি করে ফেলছে, মানে এইগুলো আর কি মাটির উপরে আসছে। তাহলে এই যে কোরাল এবং এই জিনিসগুলো কি সেম হয়ে গেছে না? সামুদ্রিক কোরাল বা প্রবাল এবং এগুলা, এই জন্য এদের মূলকে বলা হয় কোরালের মতো মূল বা কোরালয়েড মূল। বন্ধুরা আগে আমরা ফিরে যাই, বলো তো এবার পাইছো কিনা? এইটাকে আমরা অস্থানিক মূল বলছি, কারণ এটা কি হয়েছে মুহিব? এই জায়গায় ছিল না, অন্য জায়গা থেকে আসছে মূলগুলা, তাই না? এদের দিক থেকে আসছে, সো অস্থানিক মূল, ঠিক না? কোরালের মতো দেখতে, কোরালয়েড মূল, ঠিক কিনা? তোমরা বলো তো এটা গৌণমূল কিনা? তোমরা বলো এটা গৌণমূল কিনা? যে মূলটা এখান থেকে তৈরি হয় এটাকে বলা হয় প্রাথমিক মূল বা প্রাইমারি মূল। যে মূলটা এদিক থেকে আসে তাহলে ওগুলো কি সেকেন্ডারি বা গৌণমূল কিনা? তাহলে বলো, প্রধান মূলটাই প্রাইমারি মূল। প্রধান মূল ছাড়া অন্য জায়গা থেকে যদি মূল আসে ওগুলো অস্থানিক, ওই অস্থানিক মূলগুলাই সেকেন্ডারি মূল বা গৌণমূল। ক্লিয়ার? অন্য জায়গা থেকে আসায় মানে সেকেন্ডে আসা বা পরে আসছে, সেকেন্ডারি মূল বা গৌণমূল। ক্লিয়ার? যার ক্লিয়ার হয়েছে সে বুঝছে। বন্ধুরা শেষ। এখন আমরা চলে আসি এই প্রশ্নটা, ইনস্ট্যান্ট ফিডব্যাক। একটা কোশ্চেন, উত্তর দাও, উত্তর দাও। এই প্রশ্নটার উত্তর দাও। দেখো সেম বারবার আসতেছে, কোরালয়েড মূল পাওয়া যায়। পরেরটা বলো, সাইকাসের বৈশিষ্ট্য নয়। তোমার আজকে আমি যা পড়াইলাম না,
এই পড়ার যদি তুমি 30%ও বোঝো, পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাইতে পারো, দারুণ করবা। এই যে দেখো, সাইকাস উদ্ভিদ উন্নত, তাহলে 2n+ বহুকোষী, স্পোরোফাইট, ঠিক আছে। অস্থানিক মূল আছে, ইয়েস। পাতা পক্ষল যৌগিক, ইয়েস। শুক্রাণু ফ্লাজেলাবিহীন, এই যে খাইছে, নো। বলো প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি জীবন্ত জীবাশ্ম। পড়তে চাও? বলো তো জীবাশ্ম মানে কি? কোনো একটা জীবের একটা অংশ, জীবের একটা অংশ যদি আমরা, অনেক কাল আগের জীব, পৃথিবীতে আর পাওয়া যায় না, ওর একটা অংশ পাইলাম। এই যে বলো তো, এই গাছের, এই যে পাথর, এটা পাথর, হ্যাঁ এটা পাথর, পাথরের মধ্যে একটা উদ্ভিদের পাতা এরকম পড়ছিল, পাতাটা হয়তো বা এখন নাই, পাতাটার ছাপটা এখানে আছে। পাতাটা থাকতে পারে, নাও থাকতে পারে, পাতার ছাপটা আছে। তাহলে বলো যে ছাপটা মানেই কি? প্রমাণ কি না যেটা ওই উদ্ভিদের অংশ? বলো। ইয়েস। তাহলে এই ছাপটাকেও আমরা ফসিল বলতে পারি। পাতাটা নাই কিন্তু ছাপটাকে ফসিল বলতে পারি, ঠিক আছে। তাহলে বলো তো, এই যে উদ্ভিদটা এখন পাওয়া যায়, এই যে এইটা, তাহলে এইটা কি? এটা কি ফসিল? এটা তো জীবন্ত, আছে তো এখন পৃথিবীতে, তাহলে এটার নাম কি? জীবন্ত ফসিল না? তাহলে অতীতের কোনো জীবের ফসিলের সাথে যদি বর্তমান কালের কোনো জীবন্ত উদ্ভিদ মিলে যায়, সেই জীবন্ত উদ্ভিদটাকে বলা হয় জীবন্ত ফসিল। তাহলে বলো বিলুপ্ত কোনটা হয়েছে, ফসিল না জীবন্ত ফসিল? বলো বিলুপ্ত কোনটা হয়েছে? ফসিল। বাইসা আছে লিভিং ফসিল। বন্ধুরা আসো এখানে, মহিব বইটা আছে না? দেখো, আমি আগে পড়াই, তারপর যে জিনিসগুলো বাকি আছে ওগুলো আমি আগ বাড়িয়ে পড়িয়ে দেওয়ার ট্রাই করবো, চিন্তা করো না। অল্প একটু পড়াই, সাইকাস আর কি পড়ায়। এই জায়গাটা আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, হ্যাঁ উল্টা। এখানে ট্রান্সফিউশন টিস্যুর কথা বলা আছে। কই রে জীবন্ত ফসিল টপিকটা কই? এটা কত পৃষ্ঠা দেখ, 238 পৃষ্ঠা, হ্যাঁ 239 পৃষ্ঠা, 240। এই কই রে জীবন্ত ফসিলটা কোথায়? এই যে, আই এম সো সরি, আই এম সো সরি। বন্ধুরা আসো তো, দেখো জীবন্ত ফসিল কি তোমরা বুঝছো? কয়টা টার্ম আমি শেখাই, যে টার্মগুলো হচ্ছে চোখ খুলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। বলো তো, সাইকাস নামটা এখানে ইটালিক করে দেওয়া আছে না মুহিম? তাহলে এটি একটি প্রজাতির নাম বোঝায়। সাইকাস নামটা প্রজাতির নাম বোঝায়, তাহলে এটি একটি কি উদ্ভিদ না? ভালো করে খেয়াল করো। এরপরে কিন্তু একটা কথা বলছে, সাইকাডলস। কি বলছে? সাইকাডলস। তাহলে সাইকাডলস কিন্তু বোঝায় কি? বর্গ। আবার বলো, সাইকাস কি বোঝায়? উদ্ভিদ। সাইকাডলস বর্গ, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে দেখ, সাইকাসের মতো সেম সেম আরো অনেক উদ্ভিদ আছে, সবাইকে আমরা কি বলতে পারি? সাইকার্ডস। কি বলতে পারি? সাইকার্ডস, মানে অনুরূপ যেগুলা। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেয়েছি। এক, সাইকাস উদ্ভিদ, সেমগুলাকে বলা সাইকার্ডস, আর সাইকাসের বর্গের নাম হচ্ছে সাইকাডলস, ঠিক আছে। আমরা কয়েকটা টার্ম পেয়েছি, মনে থাকবে? আচ্ছা, তো এখন পৃথিবীতে প্রায় সাইকাসের মতো, এই যে এইটার মতো, নট সাইকাডলস বা সাইকার্ডস, 100টা প্রজাতি আছে, বুঝছো? এখন পর্যন্ত টিকে আছে 100টা প্রজাতি, আরো অনেক ছিল এখন নাই। তো এই হলো ঘটনা। এই যে বারবার সাইকাডলস বর্গের সদস্যদের সবাইকে বলে সাইকার্ডস, এর একটার নাম হচ্ছে সাইকাস। তো যাই হোক না কেন, এগুলো নিয়ে ইস্যু হবে না তোমাদের। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো,
আমি একটু উপরে যাই, তোমরা ভয় পাইও না, আমি একটু ঘুরে ফিরে এখন পড়াবো। আমি একটু ঘুরে ফিরে এখন পড়াবো, ভয় পাবা না, হ্যাঁ, পরে এগুলো সবগুলো একসাথে হয়ে যাবে। দেখছো, এই নগ্নবীজিদের বিভাগ 4টা: গিংকোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফারোফাইটা, ন্যাটোফাইটা। তোমরা শুধু নাম দেখে বলো তো সাইকাস কোন বিভাগের অন্তর্ভুক্ত, নাম দেখে বলো সাইকাস কোনটা বিভাগের অন্তর্ভুক্ত। যদি জিজ্ঞেস করি নেটাম বলে একটা উদ্ভিদ আছে, কোন বিভাগের অন্তর্ভুক্ত বলো তো? নেটাম, জিএনই, নেটাম। ন্যাটোফাইটা না। যদি বলি গিংকো বিলোবা, গিংকো বিলোবা কোনটার মধ্যে? ঠিক আছে। আচ্ছা, যদি বলি যে এখানে যে 4টা বিভাগ দেখতেছো, এর মধ্যে একটা বিভাগে 100টা প্রজাতি এখনো টিকে আছে, উত্তর কি? 100টা প্রজাতি এখনো টিকে আছে। সাইকাডোফাইটা না? এই বিভাগের মধ্যে 100টা প্রজাতি টিকে আছে কিনা? যদি কখনো বলি এই যে গিংকোফাইটাতে মাত্র একটা টিকে আছে, কয়টা? একটা টিকে আছে, তাহলে বলো তো গিংকোফাইটার সেই উদ্ভিদটাকে আমরা বলতে পারি না জীবন্ত ফসিল? একটাই টিকে আছে, পুরাতনগুলোর সাথে মিল পাওয়া যায়, পারি কিনা? এই যে দেখো, ওই কথাটা এখানে বলছে যে এইটার মাত্র একটা প্রজাতি টিকে আছে, গিংকোফাইটার, বাকি সবাই বিলুপ্ত। আর এটা কিন্তু একটা জীবন্ত ফসিল। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমরা যদি জিজ্ঞেস করি, কিছু প্রশ্ন আমি তোমাদের বলতেছি, সেটা হলো তোমরা একটা ছবি দেখো, একটা ছবি দেখো, এই রকম একটা ছবি দেখো, এই রকম কিছু উদ্ভিদ দেখা যায় ক্রিসমাস ট্রির মতো, হ্যাঁ। তোমরা বলো তো, তোমরা যখন মুভি টুভিগুলো দেখো বা হচ্ছে বিদেশি যখন হচ্ছে কোনো ছবি দেখো, বরফ তুন্দ্রা অঞ্চলগুলোতে এই ধরনের অনেক গাছ দেখা যায় না? এই ধরনের, বলো দেখছো কি না? দেখছো না? তো এই চেহারাটা একটু দেখে বলো তো, এই যে জিনিসটা দেখতে কি একটা কোন আইসক্রিমের মতো না? বলো তো, একটা কোন আইসক্রিমের মতো না? তাহলে এই উদ্ভিদগুলোকে আমরা কি বলতে পারি না কোন ফাইটা বা কোনিফারোফাইটা? কি বলতে পারি? কোন ফাইটা বা কোনিফারোফাইটা উদ্ভিদ বলতে পারি কিনা? বলতে পারি কিনা? ওকে, ভেরি গুড। তাহলে এই যে দেখো, কোনিফারোফাইটা যেগুলা, যেই উদ্ভিদগুলো কোনের মতো দেখতে, অ্যাকচুয়ালি শীত প্রধানগুলাতে আছে, উত্তর গোলার্ধের দিকে। উত্তর গোলার্ধ বলতে রাশিয়ার ওই সাইডটাতে, বুঝছো, আলাস্কা, রাশিয়া, এই অঞ্চলটাতে, সাইবেরিয়ান অঞ্চলটাতে। তাহলে ওই যে দেখো, রাশিয়াতে বড় বড় কনিফার বন আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকোয়া সেমপারভিরেন্স, একটি কনিফার জাতীয় উদ্ভিদ। তাহলে বলো তো, পৃথিবীর সবচেয়ে যে উঁচু বৃক্ষটা সেটা কোন ধরনের উদ্ভিদ? বলো তো, কনিফার উদ্ভিদ, কোন উদ্ভিদ? ঠিক আছে, ও প্রশ্ন আমাকে করতেছে, স্যার কোন আকারের পরাগধানী কাদের? বই খুলে বাইর করো। ও আমার মনে ভাইবা নিতেছে, ওরা আমি পড়াইতেছি, ও আমার প্রশ্ন করতেছে। লুক এট দিস। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে উঁচুটা কিন্তু কনিফারোফাইটা। খেয়াল করে দেখছো যে এই যে এই উদ্ভিদটা, এই উদ্ভিদ মানে এই বিভাগের মধ্যে যে উদ্ভিদটা আছে, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ। ওকে, ডান। আচ্ছা, এবার সেম প্রশ্নটা চলে আসে যে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদটাও এদের, সবচেয়ে উঁচু উদ্ভিদটা কিন্তু নগ্নবীজি, নট আবৃতবীজি। দেখছো, আবৃতবীজি উন্নত হয়েও তাদের উদ্ভিদ অত উঁচু হয় নাই। তোমরা আমাকে বলো তো, বেশি উঁচু হওয়া মানে খুব খুব ভালো? যারা অনেক লম্বা তাদের কিন্তু জয়েন্টে প্রবলেম হয়, অস্থিতে প্রবলেম হয়, বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরে প্রবলেম হয়। তোমরা কি বুঝছো? বেশি লম্বা কিন্তু ভালো না। তাহলে আম গাছ, জাম গাছের উচ্চতা অনেক বড় না, তাহলে বলো তো উচ্চতা একটা লিমিটেড হওয়া ভালো কি না? বলো। ক্লাস শেষের দিকে না মুহিম? আচ্ছা, 1 ঘন্টা 13 মিনিট হয়েছে মাত্র ক্লাস। আচ্ছা, সমস্যা নাই, আমি তারপরে তোমাদের পড়াইতেছি। দেখো, আমরা দেখলাম নগ্নবীজি উদ্ভিদদের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদটাও এদের মধ্যে পড়ে গেছে, নট আবৃতবীজি। আবার সবচেয়ে প্রাচীন যেটা, সবচেয়ে প্রাচীন যেটা, এইটাও এদের মধ্যে পড়ে গেছে, বুঝছো। এই গাছটা এমন একটা গাছ, গাছের রাস্তার মধ্যে পড়ে গেছে, বুঝছো। এই যে এই প্রাচীন এই গাছটা, এটাকে বলে ব্রিসল কোন পাইন।
আমি আজকে পড়াবো, আমার স্লাইডের মধ্যে এগুলো আছে। এই গাছটা রাস্তার মধ্যে পড়ছে, বুঝছো মহিব, রাস্তার মধ্যে। তো গাছটা কেটে তার নিচে একটা রাস্তা করছে, কিছু বুঝছো? গাছটা এইরকম কিছুটা, এই যে এই জায়গায় কাটছে, গাড়ির ভেতর দিয়ে যায়, বুঝছো? এতই প্রাচীন সে, তো ওটাকে কিছুই করে না। এর বয়স প্রায় 5,000 বছরের মতো। তো যাই হোক না কেন, এখানে আরো কিছু কথা আছে, এই কথাগুলো দেখবা। দেখো, সবার শেষে আমরা চলে আসি ন্যাটোফাইটা। বলতো আমরা 4টা কথা বলছিলাম না? 4টার কথা বলছিলাম না? গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফারোফাইটা, ন্যাটোফাইটা। সবার শেষে ন্যাটোফাইটা ছিল না মুহিম? তাহলে বলো তো, এই ন্যাটোফাইটা যেহেতু সবার শেষে আছে, এরপরে তো আবৃতবীজী। আবৃতবীজী কিনা, এই কনসেপ্টটা দেখো সবাই। প্রথমে কি ছিল? গিঙ্কো, গিঙ্কোফাইটা, মানে এগুলো সব আবৃতবীজী। আবৃতবীজির পর গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফারোফাইটা, তারপর হচ্ছে ন্যাটোফাইটা। এরপর কি আবৃতবীজী না মুহিম? তোমরা আমাকে বলো তো, ন্যাটোফাইটার বৈশিষ্ট্যটা নগ্নবীজির মতো যেমন হবে, আবৃতবীজির মতোও হবে কিনা? কাছাকাছি না? বলো তো, ন্যাটোফাইটাটাও কি আবৃতবীজির মতোই হবে কি না? কাছাকাছি হবে কিনা? সিকোয়েন্স দেখছো? তাহলে এবার বইতে আসো। এই যে দেখো, এখানে একটা কথা আছে, ন্যাটোফাইটা বিভাগের উদ্ভিদ, এর 70টা প্রজাতি এই বিভাগের মধ্যে আছে। দেখছো, এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। একটু খেয়াল করে দেখো তো, শুক্রাণুটা ফ্লাজেলাবিহীন। কাদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না? যাদের শুক্রাণু প্রাণীরা নিয়ে যায়, যাদের শুক্রাণুগুলা টেনে নিয়ে যায় প্রাণী পতঙ্গ, আবৃতবীজীদের না? তাহলে আবৃতবীজীদের শুক্রাণুতে ফ্লাজেলা নাই, আর দেখছো ন্যাটোফাইটারও শুক্রাণুতে ফ্লাজেলা নাই। তাহলে ন্যাটোফাইটাটা কি আবৃতবীজীর মতো না? বুঝছো কিছু? এই বলো, বুঝছি। ওকে, আচ্ছা। এখন তোমাদের এখানে কয়েকটা কথা আছে। এই ন্যাটোফাইটার একটা উদ্ভিদ আছে, এর পাতা দেখছো, এই যে এখানে বলছে আবৃতবীজী উদ্ভিদের মতো, মানে ন্যাটোফাইটাটা তুমি আবৃতবীজের মতো করে দিলেই প্রবলেম সলভ। দেখছো, পাতা আবৃতবীজের মতো, ঠিক আছে? আর এই যে দেখো, এই জিনিসটা ওয়েলউইচিয়া মিরাবিলিস, এটার পুংকোণ। পুংকোণ মানে মনে আছে তো? এই যে এটা স্ট্রবিলাস, এইটার স্ট্রবিলাস হচ্ছে ফুলের মতো দেখতে, নট ফুল, মাথায় রাখবা, কারণ নগ্নবীজীদের কোনো ফুল হয় না, এদের পুংকোণ দেখতে ফুলের মতো। তো যাই হোক না কেন, 2টা পাতা থাকে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এফিড্রা বলে একটা উদ্ভিদ আছে, এদের দ্বিনিষেক দেখা যায়, দেখছো? ইফিড্রা, মানে আমরা এখান থেকে কিন্তু আবৃতবীজীর মতো শুরু করছি, তাহলে দেখছো এদের দ্বিনিষেক দেখা যাচ্ছে আবৃতবীজীদের মতো। তাহলে মোটামুটি পড়া শেষ। এই জায়গা পড়া শেষ, গুরুত্বপূর্ণ অংশটা আমরা পড়ে ফেলছি, যেটা যেটা হচ্ছে তোমাদের বাসায় পড়তে হয়তো আমি পড়াই দিছি। এখানে শুধু একটা জিনিস আমি পড়াবো, যেটা মেডিকেল এডমিশনে আসছিল, বুঝছো? দেখো, 4,000 প্রজাতির আবৃতবীজী বাংলাদেশে আছে, এর মধ্যে মাত্র 5টা প্রজাতি আছে যারা নগ্নবীজী। 4,000 প্রজাতির আবৃতবীজী বাংলাদেশে আছে, তার মধ্যে 5টা প্রজাতি আছে যারা নগ্নবীজী, ঠিক আছে? এই দেখো, কি কয়েকটা নাম দেখো, সাইকাস পেকটিনাটা, পোডোকার্পাস নেরিফোলিয়াস, ঠিক আছে? নেটাম, এই নেটামের মধ্যে 3টা। আবার বলো, এটা যদি 1 নম্বর হয়, পোডোকার্পাস নেরিফোলিয়াস হচ্ছে 2 নম্বর প্রজাতি। নেটাম, নেটামের মধ্যে দেখো, নেটাম এটা একটা, নেটাম এটা একটা, নেটাম এটা একটা, তাহলে 3টা নেটাম। একটা, সরি, সাইকাস পেকটিনাটা হলো একটা, এটা হলো 1 নম্বর প্রজাতি। পোডোকার্পাস নেরিফোলিয়াস বাংলাদেশে পাওয়া 2 নম্বর প্রজাতি। আর নেটাম, নেটামের মধ্যে এটা 3, এটা 4, এটা 5। তাহলে বলো বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়? বলো, বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়? 5টা, ঠিক না? বাংলাদেশে 5টা প্রজাতি পাওয়া যায়। তো কয়েকটা জিনিস একটু চেষ্টা করো, এগুলো প্রাকৃতিকভাবেই বাংলাদেশে জন্মে, এগুলো আনার দরকার হয়নি। অন্য কোনো প্রজাতি যদি তুমি বাংলাদেশে আনতে চাও, তাহলে এনে তোমাকে আর্টিফিশিয়ালি উদ্ভিদ লাগাইতে হবে, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, এখানে কয়েকটা কথা আছে। দেখো, ওই পোডোকার্পাস নেরিফোলিয়াস যেটা আছে, পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটা কিন্তু বাঁশপাতা নামে পরিচিত। ওকে, তাহলে এই জিনিসটা দেখবা। তাহলে আমাদের পড়া শেষ এখানে, আমাদের এখানে পড়া শেষ। এই জায়গাটা আমরা একটু কথা বলছি, ওরা পড়ার সময় যখন নিজেরা পড়বে তখন বুঝবে।
এই যে দেখো এখানে অনেক কথাবার্তা বলা আছে, এইসব কথাবার্তা না বললেও চলতো বইয়ের ভেতরে, এইসব কথাবার্তা না বললেও চলতো, এগুলা না বললেও চলতো, সংখ্যা টংখ্যা এগুলো। আচ্ছা যাই হোক, আমরা কিছুক্ষণ আগে পড়ছি না সেকুইয়া সেমপারভিরেন্স, এটা সবচেয়ে উঁচু বৃক্ষ মুহিব। তাহলে ফুট এবং মিটারে একটু দেখো যে কত মিটার উঁচু বা কত ফুট উঁচু, এটা সবচেয়ে উঁচু বৃক্ষ, কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ছি। আবার দেখো, আর এখানে কিছু পড়তে হবে না, তোমার যদি মনে হয় একটু পড়ে নিবা তাহলে পড়ে নিবা। এই যে জায়ান্ট সেকুয়া কোনটি? সেকুয়া সেমপারভিরেন্স আর সেকুয়া জাইগেন্টিয়াম, এটাকে বলা হয় জায়ান্ট সেকুয়া। জায়ান্ট মানে দৈত্যাকার আর কি, বিশাল উদ্ভিদ। এরা বিরক্ত হয়ে যাবে এভাবে পড়াইলে, তাই না মুহিব? ইনফরমেশন, এটা আমি পড়াইছি, এটা আমি পড়াইছি, দেখো ভালো করে। সাইকাসের বৈশিষ্ট্য পড়াইছি, নগ্নবীজির বৈশিষ্ট্য পড়াইছি। এগুলো রিডিং পড়ার বিষয়, এগুলোতে তেমন কিছু না, এগুলো রিডিং পড়া। এই যে দেখো কোরালয়েড মূল পড়াইছি, ঠিক না? ট্রান্সফিউশন টিস্যু পড়াইছি কিনা মহিম? এই যে পাতা সম্পর্কে পড়াইছি, তারপর হচ্ছে এই যে কোরালয়েড মূল্যে কথা আছে এটা পড়াইছি তোমাদের, পক্ষল যৌগিক পাতা নিয়ে পড়াইছি, ট্রান্সফিউশন টিস্যু তোমাদের পড়াইছি। সাইকাসের সাথে ফার্নের বৈশিষ্ট্য তোমরা নিজেরাই তুলনা করতে পারবা, কোনো প্রবলেম হবে না। লিভিং ফসিল তোমাদের পড়াইছি। প্রজননগুলা এগুলো রিডিং পড়ার জিনিস, এগুলো তেমন আসে না, আসার সম্ভাবনাও নাই, তাহলে তারপরেও তোমরা পড়বা। এই চিত্রগুলো আজকে তোমাদের আমি পড়াইছি, তাই না? এগুলো সব পড়াইছি না? শুক্রাণু, তারপর হচ্ছে মাইক্রোস্প্রোফিল, মেগাস্প্রোফিল, কোন পড়াইছি। এই যে পুং স্প্রোফিল এবং স্ত্রী স্প্রোফিলের মধ্যে পার্থক্য, এটা তোমরা নিজেরাই পড়তে পারবে, এগুলো আমি পড়াইছি আজকে। শুধু এখানে একটা জিনিস, সেটা হলো যে অ্যাপোফাইসিস এবং পিনিউল, যেটা এইটা তোমরা দেখে নিবা। আবৃতবীজি এখানে শুরু, তাহলে লাস্ট পোরশন হলো এইটা, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। প্রিয় স্টুডেন্ট, সাইকাসকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। নামাজের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এই জন্য আমি ব্রেক দিচ্ছি না, নামাজের আগে শেষ হয়ে যাবে। ওকে, নামাজের আগে শেষ হয়ে যাবে। একটু 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 মাথা ঠান্ডা রাখো, কোনো ব্রেক ছাড়াই, কারণ আজকে আসলেই প্রেশার নাই, এতক্ষণ পড়ানো লাগতো না, 1 ঘন্টার মধ্যে শেষ করা যেত। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা জিনিসটা ভালোভাবে নিবে না, যে কারণে আমি আচ্ছা আর 5 মিনিট লাগবে আর কি। দেখো, সাইকাসের বিভিন্ন প্রজাতি আছে যেগুলো আমরা ব্যবহার করি, এক এক করে দেখি। পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। গত বছর মেডিকেলে এখান থেকে একটা প্রশ্ন আসছিল। এই যে দেখো, সাইকাস সারসিনালিস, যেটা এর স্ফীতগন্ধ বীজ হতে এক প্রকার, এটা আসবে না। সাইকাস রিভলিউটা, এর বীজ খাদ্য। দেখো মনে রাখবা, রিভলিউশন মনে রাখবা, রিভলিউশন হচ্ছে ফুড রিভলিউশন, এতটুকু মনে রাখবা, ঠিক আছে? তাহলে সাইকাস রিভলিউটা ফুড হিসাবে ব্যবহার করা হয়, সাইকাস রিভলিউটার বীজ ফুড হিসাবে ব্যবহার করা হয়, এবার মনে রাখবা। ফুড রিভলিউশন, ডান ডান, ওকে, ভেরি গুড। আবার দেখো, সাইকাস সারসিনালিস, সারসিনা, বলো তো কিছু কিছু জিনিস আছে না অনেকে ছাড়ে না। দেখো, পেটের পীড়া, পাকস্থলীর পীড়া, মানে যাদের অ্যাসিডিটি আছে, অ্যাসিডিটি বলে তোরে আমি ছাড়ছি না। আর যাদের যে ফাঙ্গাল ইনফেকশন হয়, মানে গায়ে গতরের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়, ঠিকঠাক হাইজিন মেনটেন করে না, তো তাদের কি এই ফাঙ্গাল চর্মরোগ এবং পেটের যে অ্যাসিডিটি, এগুলো কি সারসিনা টাইপের না? তাহলে এইভাবে মনে রাখবা যে এই রোগগুলো আমাদের সারছে না, এই রোগগুলো অনেকে সারসিনা বলে। তাহলে সাইকাস সারসিনালিস থেকে অ্যাকচুয়ালি পেটের পীড়া এবং চর্মরোগের ওষুধ তৈরি হয়, ঠিক আছে? ডান, মনে থাকবে? ওকে। আর এই যে দেখো, সাইকাসের স্ত্রী রেণুপত্রগুলা, স্ত্রী রেণুপত্র মানে কি বলতো? মেগাস্পোরোফিলগুলা না, এই যে এখানে গোল, এখানে গোল, এখানে গোল, এখানে গোল, তোমরাই বলো। মেগাস্পোরোফিল এরকম ছিল না, এখানে ডিম্বক 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 ডিম্বক, মাথাটা একটু এইরকম, আমার হাতটার মতো, দেখো। তো এতে যেটা হয়েছে যে এই জিনিসটা খুলে বাজারে বিক্রি করে, বলে যেটা কি সর্পমণি, সাপের মাথায় যে গোল মণি থাকে না, মানে থাকে না তো, মানুষ গল্পে বলে আর কি। তাহলে এগুলো হচ্ছে সর্পমণি, সর্পমণি নামে বাজারে বিক্রি করে, বলে তুমি আমার কাছে এটা কিনে নিয়ে যাও, এটার পাউডার কিনে নিয়ে যাও, তাহলে তোমার এই সুবিধা হবে এবং এটা সর্বরোগের মহা ঔষধ। মানুষ তো জীবনে দেখে নাই, সাইকাস গাছ তো পৃথিবীতে খুবই কম,
তার উপর দেখে নেয়, মানুষজন নিয়ে যায় সর্প মনে মনে করে। সো এই জিনিসটা মনে রাখবা, সাইকাস উদ্ভিদের স্থির রেণুপত্র ফনা তোলা সাপের মাথার মতো, এই জন্য এটাকে সর্বমণি নামে বাজারে বলা হয়, যদিও এটা কোনো ঔষধি গুণাগুণ নাই। দেখো আমাদের কিন্তু আজকের পড়া শেষ। স্লাইডে দেখি কোনো কিছু বাকি আছে কিনা। তাহলে দেখো সাইকাস হলো উদ্ভিদ, বর্গ হচ্ছে কি সাইকাডলস না, বর্গের সদস্যদের বলা হয় একসাথে সাইকাটস, তাই না মুহিম? মহাযুগটার নাম দেখবা, গণ প্রজাতি, এগুলো পারবা। অন্যান্য জীবন্ত জীবাশ্ম যেমন গিঙ্কো বিলোবা, এইটা একটা, সাইকাস নিজে একটা, এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। প্রিয় স্টুডেন্ট, কোনো প্রবলেম হবে না এখানে তোমাদের। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? দ্রুত বলো। সাইকাস। এটা বলো, নিচের কোনটিকে লিভিং ফসিল বলা হয়? বলো তো, পারো কিনা? এবার পারো কিনা দেখো তো, একটু ঘুরাই দিছে, সাইকাসটাকে তুলে দিয়ে গিঙ্কো ফাইটার একটা উদ্ভিদ দিছে না এখানে। এই 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 বিভাগে শুধুমাত্র একটা আছে। সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, এই দেখো সাইকাস এবং ফার্নের সাদৃশ্য দেখো, সেম সেম। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, সাইকাসের ক্ষেত্রেও ফার্নের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। পাতা পক্ষল যৌগিক, এর পাতাগুলো যেমন যৌগিক পাতা, এরও পাতাগুলো দেখছো যৌগিক পাতা। উভয়ের কচি পাতা কুণ্ডলিত, এই যে এর পাতাগুলো ছোটবেলায় এরকম কুণ্ডলিত থাকে, এরও পাতা দেখছো এই যে কুণ্ডলিত, দেখছো কুণ্ডলিত, এই যে ছোট ছোট। শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, তোমরা তো জানো সাইকাসের শুক্রাণু ওই লাঠিভের মতো যেটা বহু ফ্লাজেলা, এরও শুক্রাণু বহু ফ্লাজেলা। তাহলে সাইকাস এবং ফার্নের মিলগুলো তোমাদের পড়তে হবে একই রকম। আমি ছবি দিছি, তোমরা যখন পড়াশোনা করবা তখন এইটা স্লাইডটার দিকে একটু তাকিয়ে থাকবা। ওকে, পুং স্পোরোফিল এবং স্ত্রী স্পোরোফিলের পার্থক্য দেখো। দিস ইজ স্ত্রী স্পোরোফিল, পুং স্পোরোফিল। আমি কিন্তু তোমাদের বলছিলাম কি, একটু বলে রাখি, এই যে মাথার শীর্ষ যে জিনিসটা দেখতেছো না, এটার নাম পিনিউল। আর এই যে মাথার যে শীর্ষটা দেখছো, দিস ইজ কল অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, ঠিক আছে? ওইটা পিনিউল আর এর মাথার শীর্ষটাকে বলে অ্যাপোফাইসিস। শেষ। আর এটা কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে আমি পড়াইছি। পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদ গণ প্রজাতি হলো এগুলা। উৎপত্তি, এই মহাযুগে নগ্নবীজি উদ্ভিদ পৃথিবীতে আসছে, এই যুগে আর কি, এই মহাযুগের অন্তর্ভুক্ত এই যুগে, ঠিক আছে মুহিব? গিঙ্কো ফাইটার একমাত্র প্রজাতি গিঙ্কো বিলোবা, যেটা একটা লিভিং ফসিল, কিছুক্ষণ আগে পড়াইছি। ওকে, আচ্ছা। পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ সেকুইয়া সেমপারভিরেন্স, একটু আগে আমি পড়াইছি তোমাদের। এগুলো বারবার পড়লেই তোমার মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা দেখো, জামিয়া, নামটাও পুচকি, নগ্নবীজি উদ্ভিদ হিসাবে এটা সবচেয়ে ছোট উদ্ভিদ, মনে থাকবে। নামটা পুচকি, নগ্নবীজি উদ্ভিদ যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট উদ্ভিদ এইটা, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, ওই যে বললাম না যে বৃক্ষের ভেতর দিয়ে গাড়ি যায়, ব্রিসল কোন পাইন, নেভাডাতে আছে, ক্যালিফোর্নিয়া নেভাডাতে আছে। আবৃতবীজীদের সবচেয়ে ঘনিষ্ঠ নগ্নবীজি কোনটা বলো তো? চারটা যে বিভাগ ছিল, সবার শেষের বিভাগটা কি আবৃতবীজির সবচেয়ে কাছাকাছি ছিল না? ছিল কি না? নেটোফাইটা, নেটাম, তার হচ্ছে একটা এ আর কি, আবৃতবীজির মতোই দেখো, ফ্লাজেলাবিহীন শুক্রাণু থাকে তার। লাস্টেরটা চলে আসি, এই যে বললাম না যে উদ্ভিদটা পুং কোন ফুলের মতো, মানে মাইক্রোস্পোরোফিলগুলো দেখতে ফুলের মতো, এর মাত্র দুইটা পাতা থাকে। এই উদ্ভিদের পাতা হচ্ছে দুইটা, আমি কিন্তু পড়াইছি, ওই যে একটা পেজ পড়ালাম সেই পেজের মতো আছে। আর এফিড্রাতে দিনিশেক দেখা যায়, আর এফিড্রা থেকে কিন্তু এফিড্রিন বলে একটা ওষুধ পাওয়া যায়, বুঝছো? এফিড্রিন বলে একটা ওষুধ পাওয়া যায়, এটা শ্বাসকষ্টের ওষুধ। ডান। আরো আধা ঘন্টা আগে ক্লাস শেষ করা যাইতো, আরো আধা ঘন্টা আগে ক্লাস শেষ করা যেত, বাট তোমরা যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে, তোমরা কি খুশি? তোমরা খুশি? ক্লাস শেষ, যাও 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 যাও। শোনো, আমি যেমনি পড়াই তেমনি পড়ো, ওকে? ভাই এটা পড়ান নাই, ভাই ওইটা পড়াইছি, এগুলো আমার হাতে ছেড়ে দাও। দিন হিসেব কি জিনিস, এই জিনিস বোঝাইতে গেলে মেলা সময় লাগবে, এটা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের, এই জন্য আমি দিন হিসেব নিয়ে ডিটেল কোনো কথা বলি নাই। ভাইয়া নোট করবো কি না, বই পড়ো, আর এখানে কি কি পড়াইছি স্লাইডটার দিকে বারবার দেখো, তাইলে বুঝতে পারবা কি পড়তে হবে। থ্যাংক ইউ, আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।